কি খবর সবার? সবাই কেমন আছো বলো? তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস কখন স্টার্ট হবে? হয়ে গেছে তো। এই যে আমি, দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখছেন। হুম, ঠিক আছে, তাহলে চলো আমরা আর কথা না বাড়াই, আমরা শুরু করি। অনেকদিন পর আপনাকে দেখলাম। হ্যাঁ, তোমাদের সাথে অনেকদিন পরেই দেখা। আজকে আমরা জিএসটি গুচ্ছ স্পেশাল কোর্সের বাংলা ক্লাস নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। আমরা এখানে বিগত বছরের গুচ্ছের প্রশ্নগুলো রাখছি, কারণ মাদার টপিক বা আলোচনা যেগুলো বলতে বোঝায় এগুলো তোমাদেরকে আমরা পড়াইছি, এত বেশি পড়াইছি বা এত বেশি পড়াবো আজকে আবার, বা তুমি এত বেশি পড়ে আসছো, সবকিছু মিলে যদি বলি আর কি এখন পর্যন্ত, তো তোমার প্রিপারেশনটা বিগত বছরের প্রশ্নের আলোকেই হওয়া উচিত, বুঝছো? এবং কিভাবে এখান থেকে প্রশ্ন আসছে, এটা টপিকের অনেকগুলো লেয়ার থাকে। আপার লেয়ার, মিড লেয়ার, তারপরে তোমার হচ্ছে একদম নিচের লেয়ার। তো সাধারণত গুচ্ছের প্রশ্নগুলো কোন লেয়ার থেকে বেশি হয় সেটা আমরা প্রশ্ন আলোচনা করলে বুঝতে পারবো। তোমরা কি আমার কথা ধরতে পারছো ভাইয়া কি বলছি? হ্যাঁ স্যার, আমি তো যে সাথে ইংলিশ দাগাবো, তাহলে কি বাংলা ক্লাসটা করব? করে রাখো। কোন টপিক বেশি পড়বো এটা আজকের ক্লাসের পরে তুমি নিজেই বুঝতে পারবা, তোমার আসলে কোনটা বেশি পড়া উচিত। সুলতানা শেফা। ওকে, ডান। তো চলো আমরা শুরু করি। আমরা একটা অ্যানালাইসিস দেখবো আগে আগে। অ্যানালাইসিসটার মধ্যে কি কি আছে একটু দেখে নাও। এখানে বিগত বছরের প্রশ্নের আলোকে আমরা সাজাইছি কোন টপিক থেকে কেমন প্রশ্ন আসছে সেটা একটু দেখো। এটা বেসিক্যালি 20-21 পর্যন্ত অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসে বেশি, বায়ান্ন দিনগুলো, রেইনকোট, সোনার, কারণ গুচ্ছের বয়সটা ধরে আর কি কথা বলা মানে উচিত, ঠিক না? তো এরপরে দেখো হচ্ছে বিদ্রোহী, প্রতিদান, তাহারই পরে মানে ফেব্রুয়ারি, 18 বছর বয়স, কিংবদন্তি, সিরাজউদ্দৌলা। সো কবিতা পর্যন্ত বা গদ্য পর্যন্ত যদি দেখি, এখানে আমার পথ সব থেকে বেশি আসা, খেয়াল করো। নজরুলের আমার পথ থেকে প্রশ্ন আসছে কম্পারেটিভলি সব থেকে বেশি। এখন যদি গুরুত্বের বিচার বিবেচনা করি তাহলে আমার পথ ফার্স্ট চয়েস হবে, বায়ান্ন ফার্স্ট চয়েস হবে। এখন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে 52 দিনগুলো কিছুটা গুরুত্ব হারাইছে, এটা আমরা জানি। কিন্তু এর আগে যদি বলি, এটা একদম প্রথম দিকে থাকার কথা টপিকটা। সোনার তরী বেশ ভালোই প্রশ্ন আসছে, খারাপ না। অপরিচিতা 2বার আসছে। এরপরে এখান থেকে যদি বলি, কবিতায় যদি যাই, বিদ্রোহী সিলেবাসে ঢুকছেই পরে, আসছে একবার, তাহারই পরে মানে বেশ ইম্পর্টেন্ট, ফেব্রুয়ারি দেখো অনেকবার। একটা সেশনে 2বার আসছে প্রশ্ন, মানে কোনো একটা টপিক থেকে একই সেশনে 2বার প্রশ্ন আসা কিন্তু ভয়ঙ্কর। যেখানে একটাই আসে না সেখানে 2বার আসছে, মানে 2টা প্রশ্ন আসছে একই টপিক থেকে একই বছর। ঠিক একই ঘটনা ঘটছে ফেব্রুয়ারির পাশাপাশি 18 বছর বয়স থেকে, দেখো এখানে 2টা আসছে। আর সোয়াপার থেকে নর্মালি প্রতি বছরই আসে, এটা মোটামুটি ধরা কথা। তাহলে এখানে একবার, এই সময় আসছে 3টা, এখানে একটা, এখানে একটা। আর যদি এরপরে যাই, এরপরে গেলে লাল সালু সর্বনাশ করছে। লাল সালু থেকে গত 2 বছর ব্যাক টু ব্যাক তিনটা তিনটা আসছে, এর আগে 2টে, তার আগে একটা। আর এবার আসো গ্রামারে যাব। বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ভাষা, বাংলা ভাষার উৎপত্তি, বিকাশ, ভাষা রীতি, ব্যাকরণ, আলোচ্য বিষয়, এখান থেকে প্রশ্ন আসে নাই। মানে তোমাদের সিলেবাস ধরে প্রশ্ন আসছে, আর সাথে কিছু বেসিক টপিক থেকে আসছে। ধ্বনিবর্ণ, বর্ণের উচ্চারণ এখান থেকে আসছে, দেখো ওরে আল্লাহ, এখানে 3টা। উচ্চারণের নিয়ম থেকে প্রায় প্রতি বছর আসতেছে প্রশ্ন 2-2-1-1। ধ্বনির পরিবর্তন থেকে কখনোই আসে নাই। বানান এবং বানান শুদ্ধি থেকে 2-1-1, মানে চাপ দিয়ে পড়বা। নত্য সত্য বিধান আসলে আলাদা জিনিস না, এটাকে বানানের ভিতরে ধরে পড়ে ফেলাবা, এটা তো বানানের নিয়মই। সন্ধি থেকে গত 2 বছরের মধ্যে একটা বছর আসছে, তার আগে আসছে, তার আগে একবার আসছে। মানে সন্ধি মিডিয়াম লেভেলের ইম্পর্টেন্ট। জ্যোতি চিহ্ন থেকে প্রশ্নই আসে না। শব্দের শ্রেণী বিভাগ যখন আসছে, চাক্কা অবস্থা, এখানে 2টা, গত বছর 3টা। বাংলা ভাষার ব্যাকরণের শব্দ শ্রেণী থেকে গত বছর আসছে হচ্ছে 2টা, তার আগের 2 বছর আসে না, তার আগে 3টা। মানে যখন আসে অনেক আসে। এরপর উপসর্গ থেকে প্রতি বছর একটা করে আসতেছে। সমাস থেকে গতবার আসছে, তার আগের বার গ্যাপ ছিল, এর আগে 2টা ছিল, এর আগে একটা। এর মানে তোমার সিলেবাস ভুক্ত টপিক যেগুলো সেগুলো ইম্পর্টেন্ট। শব্দের শ্রেণী বিভাগ সিলেবাসে না থাকলেও দেখো অনেকবার আসা, অনেক বেশি আসা প্রশ্ন। প্রকৃতি প্রত্যয় থেকে 20-21 আসছিল, এরপরে ফাঁকা ফাঁকা ফাঁকা। শব্দযুক্ত থেকে আসছে একবার। বচন থেকে কোনো প্রশ্ন নাই। সংখ্যাবাচক শব্দ থেকে 2বার।
ক্রিয়ার কাল ভাব থেকে একবার বহু আগে আসছিল, প্রাগৈতিহাসিক মানে কালে, মেসোপটেমিয়া সভ্যতার সময়। এরপর আর প্রশ্ন আসে নাই। এরপরে কারক বিভক্তি থেকে একবার আসছে, বাচ্চ থেকে একবার, তাও বহু আগে, একেবারে বলতে পারো যখন বাংলা অঞ্চল শশাঙ্ক শাসন করত তখনকার প্রশ্ন। নরবাচক নারীবাচক থেকে এই শশাঙ্কের আমলে একবার আসছিল। অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ থেকে আসছে এক এক, এখানে নাই, আবার এক, মোটামুটি ইম্পর্টেন্ট টপিক। বাক্য প্রকরণ থেকে দুইবার আসছে, এখানে আসছে একটা। বাগর্থ থেকে একবার গ্যাপ হয়েছে, বাকি তিনবার তিনটা প্রশ্ন আসছে। মানে এটা মুখস্থের টপিক, বেশ গুরুত্ব পাচ্ছে। শব্দ জোর আসে নাই, বিপরীতার্থক শব্দ বহু আগে একবার আসছে। সমার্থক শব্দ প্রতি বছর আসতেছে, একবার তো তিনটা আসছে, তারপর দুইটা, তারপর এক এক। বাগধারা থেকে গত 2 বছর আসে নাই, তার আগে একটা একটা করে আসছে। এক কথায় প্রকাশ থেকে গতবারের আগের বার আসে নাই, কিন্তু এর আগে পিছিয়ে যদি দেখো একটা করে। অভিধান ছন্দ অলঙ্কার থেকে কোনো প্রশ্ন কখনোই আসে নাই, দুটোই ফাঁকা। এরপর এখানে পারিভাষিক শব্দ থেকে প্রতি বছর একটা করে আসতেছে, মানে তুমি পড়লে একটা কমন। অনুবাদ থেকে একবার আসছে। উক্তি নির্দেশক থেকে কোনো প্রশ্ন আসে নাই, মানে উক্তি এবং নির্দেশক ফাঁকা। এর মানে এটা খুব একটা গুরুত্ব রাখে না। এখন আসো আমরা টপিকে যদি যাই, কথা বলতে শুরু করি, তার আগে যদি তোমাকে বলি, এখন তুমি বলো, প্রশ্ন করেছিল হচ্ছে কি নাম যেন ওর, শেফা, সুলতানা শেফা। তো এখন বলো তো, তোমরা কি বুঝছো, শেফা সহ অনেকে যারা আছো, তোমরা বুঝছো কিনা আসলে কোন জিনিস পড়া লাগবে বেশি বেশি, বলো। ভালো আছে আলহামদুলিল্লাহ। বলো তো, বা জিএসটি স্যার, যদি আমি ম্যাথ স্কিপ করে বাংলা আর ইংলিশ দাগাই তাহলে কি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো বাদ যাবে? এটা ওয়েবসাইটটা পড়ে দেখো, সার্কুলার পড়ে দেখো। আমার তোমাকে আন্দাজে বলা ঠিক হবে না। বলো বলো, তোমরা এবার টের পাইছো কোন জায়গায় বেশি পড়বা? মানে ফার্স্ট পার্ট সবগুলো টপিকই পড়তে হবে, আর সেকেন্ড পেপারে তুমি এই অ্যানালাইসিস দেখে কিছুটা সতর্কতা অবলম্বন করতে পারো। এটুকুই তোমার প্রতি আমার পরামর্শ। তো এবার আসো আমরা অ্যাকশন বলে ঝাঁপায় পড়ি, হ্যাঁ। প্রথম প্রশ্ন, তাহারই পড়ে মনে কবিতা অলখের পাথার বলতে প্রকৃতপক্ষে বোঝানো হয়েছে আকাশ না, হাওয়ার রাজ্য না, অজানা দেশ না, সীমাহীন সমুদ্র। কেন? অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। তো পাথার শব্দের শাব্দিক অর্থ সমুদ্র। আর সব থেকে বড় কথা, ওই কবিতাটা মেটাফোর না। তাহলে অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি, ঢাবির গত 2 বছর আগে এই ইউনিট একটা প্রশ্ন আসছিল, পাথার শব্দের সমার্থক শব্দ কি, এটা দিয়ে প্রশ্ন করছিল, বুঝছো। পাথার মানে হচ্ছে সমুদ্র। তাইলে দক্ষিণ দিক থেকে আসে বাতাস, এটা বসন্তকাল, দক্ষিণ দিকে সমুদ্র। তাহলে সীমাহীন সমুদ্র পার হয়ে বসন্ত এসেছে কি। এখন ধরো সমুদ্রের সমার্থক শব্দ যদি এবারও দেয়, দিতেও তো পারে। সমুদ্র, সাগর, সায়র, দরিয়া, অথই, তারপরে হচ্ছে জলধি, জলনিধি, বারিধি, বারিনিধি, পয়দি, অম্বদি, উদধি, তারপরে তোমার হচ্ছে বারিশ, তারপরে হচ্ছে তোমার পয়ধর, অম্বধর, তারপরে হচ্ছে রত্নাকর, তারপরে অর্ণব। হ্যাঁ, এগুলো সবগুলি হচ্ছে সমুদ্রের সমার্থক শব্দ। যেহেতু সমার্থক শব্দ থেকে 3বার 3টা প্রশ্ন আসছে, 4বার 4টা প্রশ্ন আসছে, গুরুত্বপূর্ণ। মৃত্যুঞ্জয় অর্ণবের পেছনে কারণ কি ছিল? বিলাসের প্রতি ভালোবাসা। আর অন্য অপশন পড়ার দরকার নাই, এটাই। ভাইরে, ভালোবাসা এমন এক জিনিস রে ভাই, এটা যারা ধরছে একেবারে মনে কর কলিজা পুরাই দিছে। আমি জানি গো, আমি বুঝি গো, বন্ধু আর পিরিতে কত জ্বালা। তোর হয়তো এই কারণে কে শুনছো। তো এসব পল্লীগীতি এগুলো শুনলে বোঝা যায় যে এই অসুখ যারে ধরছে একেবারে ধর ছারখার করে ফেলাইছে। এবং ওই গানের লিরিক গুলা যদি দেখো, আমি যেটা বললাম, এই জগতে প্রেম করিয়া কেরই আছে ভালা, উপর উপর দেখতে ভালা, তার অন্তর পুরা কয়লা। কি একটা অবস্থা। তো এই মৃত্যুঞ্জয়ের পিছনে এই যে অন্নপাপ যে সে করলো, সমাজে তো এই সিস্টেম প্রচলিত ছিল, মৃত্যুঞ্জয় তো জানতো এটা। সে তো ওই সমাজেরই মানুষ, যে সমাজ তারে পেজ দিয়ে আটকাইছে যে তুই কেন বিলাসীর হাতের ভাত খাইছস, সে তো ওই সমাজে বসবাস করা ছেলে মৃত্যুঞ্জয়, ঠিক না? তো সে তো জানতো অন্নপাপ কি জিনিস, তারপরও সে কেন বিলাসীকে ভালোবাসলো, কেন বিলাসীকে বিয়ে করলো সে? এক, কৃতজ্ঞতা বোধ, আর 2, ভালোবাসা। এমন ভালো মানুষের প্রতি, এমন ভালো মেয়ের প্রতি ভালো না বাসা তো, মানে ভালোবাসা তো স্বাভাবিক, বরং না বাসাটাই বরং অস্বাভাবিক। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? সুতরাং এটা একটু মাথায় রাখবা, আশা করি তোমাদের আমি বুঝাইতে পারছি। ওকে, তাহলে মৃত্যুঞ্জয়ের এই পাপের পেছনে কারণ কি ছিল, বলো 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 বলো। হ্যাঁ, রাব্বি বলছে দ্যাটস হোয়াই আই ডোন্ট ফল ইন লাভ। কোনোদিন পারবি না রে,
কোনোদিন পারবি না। সবাই চেষ্টা করে না পড়ার, কিন্তু পিছলা খায় তুই ওখানেই পড়বি, বাঁচতে পারবি না। ওকে, তাহলে মৃত্যুঞ্জয়ের অন্য পাপের পেছনে কারণ ছিল হচ্ছে বিলাসীর প্রতি ভালোবাসা। আর অন্য পাপ যদি এখন এবার যদি ও পাপ আবার প্রশ্ন করে অন্য পাপ বলতে কি বোঝায়, যদি সংক্ষিপ্ত অনুধাবন দিয়ে দেয়, আমরা জানি দেবী দুর্গা যিনি, যার নাম হচ্ছে অন্নপূর্ণা। নাম জানো তো, দেবী দুর্গার আরেক নাম কি? অন্নপূর্ণা। তো হিন্দু ধর্ম অনুযায়ী দেবী দুর্গা হচ্ছেন অন্নপূর্ণা, যিনি মানুষকে অন্ন দেন। ওকে, তো দেবী অন্নপূর্ণা যেটা হচ্ছে তোমার দেয়, দেবী অন্নপূর্ণা তো অন্ন দেয়। তো অন্নপূর্ণার দেয়া অন্ন এটা সাধারণ বা খুব নিচু বংশীয় কারো কাছ থেকে গ্রহণ করা যায় না। অন্নপূর্ণার দেয়া অন্ন সাধারণ বা নিচু বংশীয়দের কাছ থেকে গ্রহণ করা যায় না। এটা হলো অন্য পাপ সমাজের দৃষ্টিতে, বুঝা গেছে? এরপরে রেইনকোট গল্পে রেইনকোটের প্রতীকী তাৎপর্য কি? হতাশা, ব্যর্থতা, সাহস, দেশপ্রেম। এটা সাহস ও দেশপ্রেম, এটা প্রতীকী তাৎপর্য। কারণ রেইনকোট গায়ে দেওয়ার পরে তার মধ্যে বিশাল পরিবর্তন আসছে, বুঝছো কথা? এরপরে আসো, আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম কর্ণধার ঘোষণা করেছেন নিজেকে। আমার কর্ণধার আমি। কর্ণধার মানে হচ্ছে লিডার আর কি, মানে যার নির্দেশনায় আমি চলি, মালিক, এই টাইপের কিছু একটা। এখানে আমি বলতে হচ্ছে নিজের বিবেক। তোমাদেরকে ভাই পড়াইছিলাম, মনে করে দেখো, ম্যানস কনসিয়েন্স ইজ দ্য ওরাকল অফ গড। মানুষের বিবেক হচ্ছে স্রষ্টার দৈববাণী। আমার ভিতরে বিবেকের পক্ষে যে সারা, যে রেসপন্স, এটা মূলত স্রষ্টার পক্ষ থেকে আসা সারা বা রেসপন্স। এই জন্য নজরুল আমার পথ প্রবন্ধে নিজের কর্ণধার বলেছেন কাকে? নিজেকে। তো বলছে আমি আমার সত্যের মাপকাঠিতে বিবেকের দরজায় সবকিছুকে নিয়ে আমি আগে ভাবি, আমি দেখি এটা সত্য না মিথ্যা। আমার কাছে যদি সেটাকে সত্য মনে হয়, বিবেকের কোষ্ঠী পাথরে যদি আমি এটাকে সত্য বলে প্রমাণ পাই, আমি সেটাকে গ্রহণ করি, আদারওয়াইজ গ্রহণ করি না। আমি কিংবদন্তির কথা বলছি কবিতা। কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? উল্লাস, ঐতিহ্য, তারুণ্য, বিদ্রোহ। ঐতিহ্য। কারণ এখানে লম্বা সময় ধরে বাঙালির প্রায় 1500 বছরের হিস্ট্রি, ঠিক না? বোঝো নাই? আমরা বাঙালির বয়স বলছি 1500 বছর কম বেশি। কিভাবে আসো বোঝাই। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কোনটা? বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200 সাল পর্যন্ত। আর 1201 থেকে 1800 সাল পর্যন্ত এটা হচ্ছে মধ্যযুগ। আর 1801 থেকে এখন পর্যন্ত চলমান আছে যে যুগটা, এটার নাম হচ্ছে আধুনিক যুগ। তো এই যে প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ, এই যুগের মধ্যে প্রাচীন যুগে একটা বই লেখা হয়েছিল, এই বইটার নাম হচ্ছে চর্যাপদ, রাইট? এই চর্যাপদ কিসের বই? চর্যাপদ হচ্ছে বৌদ্ধ ধর্মের সহজিয়া বাউলদের লেখা এক ধরনের গান, ধর্মীয় গানের বই। এখন চর্যাপদের বিশেষত্ব হচ্ছে এটা বাংলা ভাষা ব্যবহার করে লেখা প্রথম কোনো সাহিত্য। বাংলা ভাষায় লেখা প্রথম কোনো সাহিত্য, এবং বাংলা ভাষার আদি নিদর্শন এই বইটা, ভাষা ও সাহিত্যের। হ্যাঁ, এর আগে বাংলায় লেখা হয়েছে এমন কোনো কিছু আমরা পাই না। এই জন্য বলা হয় চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। পাশাপাশি আমরা এখান থেকে এই প্রমাণটা নিছি, যেহেতু আমরা বাংলা, এই ভাষার নামে বাঙালি জাতিসত্তার নাম হয়েছে, তাহলে বাংলা ভাষার বয়স যেটা, বাঙালির বয়সও সেটা, তাই না? তো 1500 বছর আগে বাঙালি তৈরি হয়েছে সংকর জাতি হিসেবে, এরপরে তার পথ চলা আজকে পর্যন্ত। তাইলে এখন 1500 বছর থেকে শুরু করে তুমি যদি দেখো, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, তারা বিভিন্ন সময়, বিভিন্ন কারণে, বিভিন্ন বিদেশি শক্তির দ্বারা নির্যাতিত, শাসিত, শোষিত, বঞ্চিত, এমনকি কৃতদাস পর্যন্ত হয়েছেন। তারা ধ্বংস হয়ে যায় নাই। আবার দেখো, তারা জঙ্গল কাইটে আমার জন্য আবাদি জমি থেকে শুরু করে বসত বাড়ি এগুলো বানাইছেন, এবং সর্বশেষ আমার জন্য তারা ভূখণ্ড দিয়ে গেছেন, স্বাধীন বাংলাদেশ। এগুলো আমার পূর্বপুরুষের অর্জনটা আমার কাছে লেজেন্ডারি বা কিংবদন্তি। তাইলে আমার ইতিহাস, ঐতিহ্য এবং শেকড়ের কথাবার্তাই হচ্ছে কবিতার মধ্যে আছে। সো কিংবদন্তি মানে হচ্ছে ঐতিহ্য, এখানে আমার পেছনের কথা, যেগুলো নিয়ে আমি গর্ব অনুভব করতে পারি। ওকে, এরপরে হচ্ছে ইংরেজ শব্দটি কোন ভাষা থেকে আগত? পর্তুগিজ। ইংরেজ কথাটাও ইংরেজি না, এটা পর্তুগিজ ভাষা থেকে আসছে। ইংলিশ বা ব্রিটিশ এরকম আমরা বলি না, এটা পর্তুগিজ ভাষার শব্দ, বুঝছো?
এরপরে বাংলা তো আর্য ভাষা থেকে এসেছে। এখন সুকন্যা, বুঝলে ভালো, না বুঝলে ভেজাল আর কি, বুঝছ না? বুঝলে ভালো, না বুঝলে বড় ভেজাল। এখন আমি তো বলি নাই যে বাংলা আর্য ভাষা থেকে আসছে বা আর্য ভাষা থেকে আসে নাই, আমি বলছি বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ। এখন এরকম পেছাইন্না কথা যদি আজকের এডমিশনের শেষ জার্নিতে সব বলো, তাহলে ভাইয়া রাগ করবো, সামনে পেলে পিড়াবো। কারণ ইন্দো ইউরোপীয় ভাষা যেটা, এই ইন্দো ইউরোপীয় ভাষা, এই ইন্দো ইউরোপীয় ভাষা আজকে থেকে কত বছর আগে ছিল বলতো পৃথিবীতে? আজকে থেকে প্রায় ৭,৫০০ বছর আগে। আমরা বলছি যিশুর জন্মের প্রায় ৫,০০০ বছর আগে। যিশু বা জেসাস ঈসা আলাইহিস সালাম আজকে থেকে ২০২৫ বছর আগে জন্মেছিলেন, ঠিক না? তারও ৫,০০০ বছর আগে, মানে প্রায় ৭,০০০ বছর আগে, ঠিক? এই ইন্দো ইউরোপীয় ভাষা দুইটা শাখা ছিল, একটা শাখার নাম হচ্ছে ক্যান্তম, আর আরেকটা শাখার নাম ছিল হচ্ছে শতম। এই শতম শাখার বিবর্তন, বুঝছো, এই শতম শাখার বিবর্তনে পরবর্তীতে বাংলা ভাষা আসছে। তো বাংলা ভাষার বয়স যদি হয়ে থাকে ১,৫০০ বছর, তো ৭,০০০ বছর থেকে তুমি ১,৫০০ বাদ দিয়ে দাও, তাহলে কত বছর হয়? ৫,৫০০ বছর। এই শতম শাখার ৫,৫০০ বছরের বিবর্তনে বাংলা ভাষা আসছে। এই শতম শাখার মধ্যে আবার অনেকগুলো ভাষা ছিল। একটা ছিল তোমার আলবানিক, আরমানিক, বাল্টো স্লাভিনিক এবং হিন্দার্য। এরপরে হিন্দার্যের আবার ভাগ ছিল। এরপর প্রাচীন ভারতীয় আর্য। প্রাচীন ভারতীয় আর্যটা এক সময় বৈদিক ভাষায় রূপান্তর হয়েছে। আর প্রাচ্য, যেটা পূর্বাঞ্চলের ভাষা ভারতের, সেখান থেকে পরবর্তীতে মাগধী প্রাকৃত হয়ে বা গৌরীয় প্রাকৃত হয়ে, গৌরীয় অপভ্রংশ হয়ে, বঙ্গকামরূপী হয়ে বাংলা হয়েছে। তো বাংলা যে হয়েছে এটা আজকে থেকে ১৫০০ বছর আগে। আর বাঙালির যারা পূর্বপুরুষ এদের মধ্যে একটা অংশ হচ্ছে আর্য, একটা অংশ হচ্ছে অনার্য। একটা অংশ আর্য, একটা অংশ অনার্য। এই অনার্যদের ব্লাড আমাদের বডিতে ৯৫%, আর আর্যদের ব্লাড হচ্ছে আমাদের বডিতে ৫%। বুঝছো? এই আমরা মূলত অনার্য জাতিগোষ্ঠী, কারণ বাঙালিদের পূর্বপুরুষের ৯৫% হচ্ছে অনার্য। তো সেটা বাংলাদেশের ফার্স্টের আলোচনা, আমি সেখানে আজকে ডিটেলে যাচ্ছি না। বাংলা ক্লাসে আমি আগে বুঝেছি এগুলো, শব্দের ক্লাসে। তো আমি পড়াইলাম কই, আর তোমার ফোকাস গিয়ে পড়লো কই? এখন তাহলে তো এই জন্য পরীক্ষা খারাপ করো। আমি কোন জায়গায় পড়াইছি আর তুমি কোন জায়গায় গেছো, বুঝছো এবার? শাননুজুল বোঝা গেছে সুকন্যা? কপালের জন্য দুঃখ। আর নাদিরা বলছে মধ্যযুগ ১৩৫০ থেকে শুরু না। মধ্যযুগের প্রথম ১৫০ বছরকে অন্ধকার যুগ বলা হয়, ১২০১ থেকে ১৩৫০। মধ্যযুগের প্রথম ৫০ বছর অন্ধকার যুগ। আর অন্ধকার যুগ বলা হয় এই কারণে, কারণ লেখালেখি কম হয়েছে এই সময়। রামাই পণ্ডিতের শূন্য পুরাণ, হলয়দ মিশ্রের শেখ শুভোদয়া, নিরঞ্জনের উষ্মা, প্রাকৃত পৈঙ্গল, এরকম কিছু অল্প কিছু বই আছে ওই টাইমে। আর ১৩৫০ থেকে মোটামুটি লেখালেখি প্রপারলি স্টার্ট হয়েছে। ক্লিয়ার? একজন বলছে মাথার উপর দিয়ে গেল। এই দোষটা ভাইয়া মিথির তোর না, এই দোষ হচ্ছে আরেকটা, ওই যে আওলা আছে এখানে তার কাটা, ওর প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোদের মাথার উপর দিয়ে চলে গেছে। তো যেটা দরকার আমি তো সেটা বলে যাই, যেটা দরকার না ভাই, যতটুক নাগাল বানো ওটুক কেন চুলকাইতে যাও তুমি? বুঝো না? তো রোগে টান পড়বো, ওইটা আরেকজন তোমার হচ্ছে হেল্প করবে। তোমার দরকারের বাইরে ভাইয়া গেলে তোমার জন্যই লস হবে। বুঝাইতে পারছি? ফারদিন একটা সুন্দর কথা বলছে যে ভাইয়া আমাদেরকে অ্যান্সার বলার সুযোগ দিয়েন। সুন্দর, আপনি আগেই বললেন না, চমৎকার। এইটা না, ঠিক আছে। মাসে বেশি গল্পে মাসে বেশি কি দিয়ে কানাকে মারতে উদ্যত হয়? হ্যাঁ, এবার তোরা ক, এ বি সি ডি এভাবে বলে দে। এই তো সুন্দর, ম্যাক্সিমাম তো ঠিক আসতেছে, ভালো। লাঠি আর দা, না, লাঠি ছিল না। ঝাঁটা বটি কোনোটাই ছিল না। বটি ছিল, ঝাঁটা ছিল না। ছুরি চাকু একটাও ছিল না। বটি আর দা ছিল, এটা ঠিক। ঠিক আছে, বটি আর দা নিয়ে তারা মারতে উদ্যত হয়েছিল, বলছিল তোদেরকে খুন করে অ্যালবাম কইতে অ্যালবাম। এমনি করে যায় যদি দিন, যাক না, এটি কোন ধরনের বাক্য? অনুজ্ঞা, ইচ্ছা, আবেগ, প্রার্থনা। এখানে অনুজ্ঞা নাই। আমি উত্তর সহজ করে ফেলাইতেছি। অনুজ্ঞা নাই। অনুজ্ঞা মানে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, ইচ্ছা, প্রার্থনা, এগুলো সবগুলোকে একসাথে অনুজ্ঞা বলে। তবে বেসিক অনুজ্ঞা হচ্ছে ৪টা, ইম্পারেটিভ সেন্টেন্স যেটা, ওইটা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ। এখন আবেগ এখানে নাই, প্রার্থনাও নাই, যাক না, যাক না, ইচ্ছা। নিশীথ রাতে বাঁচছে বাসে, নিশীথ কোন পদ? দিয়ে ফেলো চান্দুরা, এ বি সি ডি দিয়ে দাও। নিশীথ রাতে বাজছে বাঁশি। অনেকের সাথে আমার সাথে সাথে লাইফ টানা একটু পরে থাকে, এই জন্য আমি বুঝতেছি না আগের প্রশ্নের উত্তর না পরের প্রশ্নের উত্তর। তো তোমরা উত্তর করে যাও। নিশীথ রাতে বাজছে বাঁশি, হ্যাঁ, এটা এখানে নিশীথ
মানে গভীর। রাত কথাটা এখানে বিশেষ্য, রাতকে এখানে গভীর বুঝেছে নিশীথ শব্দ দ্বারা। নিশীথ এখানে বিশেষণ, বুঝছো? আর যদি শুধু এমন হয় নিশীথে বাজছে বাঁশি, নিশীথে বাজছে বাঁশি, এখানে কিন্তু নিশীথ শব্দের অর্থই রাত। নিশীথ কথাটা মূলত রাতেরই সমার্থক শব্দ। নিশীথ আর রাত মূলত সমার্থক। নিশীথ, রাত, শর্বরী, যামিনী, এগুলো সব রাত। তো এখানে নিশীথ কথাটা গভীর অর্থে ব্যবহার হয়েছে, হ্যাঁ, ডিপ। কিন্তু এখানে নিশীথ আবার রাত অর্থে ব্যবহার হয়েছে, মানে এখানে নিশীথ হচ্ছে নাউন। এটা 9-10 মনির চৌধুরীর বই। একটা শব্দ বা বিশেষ্য বিশেষণ, একই শব্দ বিশেষ্য হইতে পারে বিশেষণ হইতে পারে, ওই চ্যাপ্টার থেকে আসছে। হুবহু এক্সাম্পল তুলে দেওয়া প্রশ্ন, চেঞ্জ করে না, যেমন আছে এমন উঠাইছে। এরপরে কোন দুটি শব্দের উপসর্গ দ্বয় বিপরীত ধর্মী অর্থ প্রদান করছে? প্রচেষ্টা, প্রভাত, অকুণ্ঠ, অসীম, অপরূপ, অপদেবতা, উপবন, উপবেশন। কোনটা বলো তো? মানে এখানে হলো প্র উপসর্গ, এখানে হলো অ উপসর্গ, আর এখানে হলো উপ উপসর্গ, এখানে হলো অপ উপসর্গ। বলছে বিপরীত ধর্মী অর্থ দিছে। বিপরীত ধর্মী দিছে এখানে অপরূপ মানে দেখতে সুন্দর, তুমি অপরূপা, তুমি অপরূপা। অপদেবতা মানে খারাপ দেবতা, এনা খারাপ অর্থ দিছে। তাহলে অপ এইটার দ্বারা এখানে বুঝেছে ভালো, এখানে বুঝেছে খারাপ। মনে রাখবা, অপ কথাটা শুধু এক জায়গায় ভালো অর্থ দেয়, এই অপরূপ কথাটার মধ্যে। আর বাকি সব জায়গায়, যেমন অপযশ, অপমান, বুঝতে পারছো, অপকর্ষ, তারপরে এই যে অপদেবতা, এগুলো সবগুলোতে এটা মূলত খারাপ অর্থ দিছে। আর একটার মধ্যে ভালো অর্থ দিছে। অপরূপ মানে খারাপ রূপ না, ভালো রূপ, অনেক বেশি সুন্দর। ওকে, এরপরে কোন বানানটি শুদ্ধ? প্রাণীবিদ্যা, সারথি, কৃচ্ছ হয়ে গেছে, তারপরে সত্য। বলো, সত্য বানানের মধ্যে এখানে দ্বন্দ্ব স নিচে বফলা নাই, শুধু দন্ত স। তো বফলা যদি হয়, এই সত্য মানে মালিকানা। যদি এখানে এটা হয় আর কি, এই সত্য মানে মালিকানা। এটা হলো কৃষ্ণ, রফলা নিচে। কৃষ্ণ মানে হচ্ছে সংযম, রোজা রাখি না আমরা, কৃষ্ণ সাধন করি। আর সারথি এখানে ঠিক উত্তর। প্রাণীবিদ্যা ভুল এই কারণে, শুধু প্রাণী যখন বলবা এরকম বলবা, কিন্তু পরে যদি বিদ্যা অ্যাড করো তখন হালকা করে এটা কেমন হয়ে যাবে? এটা হয়ে যাবে হালকা করে প্রাণীবিদ্যা। হালকা করে কি হয়ে যাবে? প্রাণীবিদ্যা হয়ে যাবে। তাইলে এটা একটু মাথায় রাখবা। আমি তোমাদের বাংলার রুল আমরা দেখেছিলাম যে যদি এটা জফলা হয়, পরে যদি শব্দ বাড়াই আমরা, তখন সেটা হয়ে যাবে, যদি প্রথমে কি থাকে দীর্ঘস্বর থাকে, পরে শব্দ বাড়াই, পরে এটা হয়ে যাবে রস্বস্বর। ঠিক কিভাবে ধরো মন্ত্রী, এটা দীর্ঘ ইকারে আছে, কিন্তু যদি আমি সভা দিই তখন এটা কি হয়ে যাবে? মন্ত্রী সভা হয়ে যাবে রস্ব ইকারে। তিনটা জায়গায় ব্যতিক্রম, এই নারীত্ব, তারপরে সতীত্ব, তারপরে কুমারিত্ব, এই তিনটা জায়গা ব্যতিক্রম, এখানে কোনো চেঞ্জ নাই। অর্থাৎ এই হলো নারী, তারপরে ত, যা আছে তাই থাকবে। তারপরে সতী, তারপরে ত, যা আছে তাই থাকবে। তারপরে হচ্ছে কুমারী, তারপরে যা, এই যে ত, যা আছে তাই থাকবে, এগুলো চেঞ্জ হবে না। না হবার কারণ হলো, আমি তোমাদের দেখেছিলাম, মনে করে দেখো, এটা তৎসম স্ত্রীবাচক শব্দ। তৎসম স্ত্রীবাচক শব্দে বাংলা একাডেমি রুলে পরিষ্কার বলা আছে, সর্বদা দীর্ঘ ই বা দীর্ঘ উ হয়, মানে দীর্ঘস্বর হয়, এটার কোনো চেঞ্জ নেই। আর বাদ বাকি সব জায়গায় যদি প্রথমে দীর্ঘই থাকে এবং শব্দকে তুমি যদি বাড়াও, লম্বা করো, শেষে যদি কিছু যুক্ত করো সমাসের মাধ্যমে বা প্রত্যয়ের মাধ্যমে, সেক্ষেত্রে ওই দীর্ঘস্বরটা রস্বস্বরে রূপান্তর হবে। পুল দেওয়া যায় না অল্প সময়ের জন্য? না ভাইয়া, পুল দেওয়া যাচ্ছে না। এত তেল কই থেকে আসে? পর বেশি বেশি, না হলে কপালে শনি। বুমেরাং শব্দটি কোন দেশীয়? অস্ট্রেলীয়। বুমেরাং মানে হচ্ছে তুমি অস্ত্র মারছো, সেটা ওই লক্ষ্যে গিয়ে আবার তোমার কাছে ফিরে আসবে, এটা বলা হয় বুমেরাং। আমরা এখন আমাদের ভাষায় বলি নিজের করা কুপরিকল্পনা যদি নিজের উপরে প্রয়োগ হয়ে যায়, আমরা বলি যে তার প্ল্যান বুমেরাং হয়েছে, এটা নিজের উপরে আসে, তখন আমরা বলি বুমেরাং। হ্যাঁ, এটা অস্ট্রেলীয় শব্দ। মৃত্যুতে তিনি যে হাফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ, বাক্যটি কোন গল্পের? রেইনকোট, মাসি পিসি, বিলাসী, অপরিচিত। এটা সঠিক উত্তরদাতা দেখতে চাই, কে পারো? বলো দেখি হালকা করে। মৃত্যুতে তিনি যে হাফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ, বাক্যটি কোন গল্পের?
বাক্যটি বিলাসীর, অপরিচিতার, মাসি পিসি রেনকুরের। বাক্যটি অপরিচিত। এটা বলা হয়েছে কার বিরুদ্ধে? অনুপমের ড্যাডি। অনুপমের কি হয়? ড্যাডি। তো অনুপমের ড্যাডি কি হয়েছিল? ওকালতি করে প্রচুর টাকা উপার্জন করছিল, পরে এক সময় হুশ করে মরে গেছে। মরে যাওয়ার পরে সে অবসর পাইছে, মানে এর আগে তার কোনো অবসর ছিল না। ক্ষিতি শব্দের প্রতিশব্দ কোনটি? আকাশ, অন্তরিক্ষ, আদিত্য, পৃথ্বী। এই পৃথ্বী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। ক্ষিতি মানেও হচ্ছে পৃথিবী। আর আদিত্য মানে হচ্ছে সূর্য। অন্তরিক্ষ মানে আকাশ। অর্থাৎ এই দুইটা সেম জিনিস। আদিত্য সূর্য সমার্থক শব্দ। আর পৃথিবী, ক্ষিতি, এগুলো সবগুলো পৃথিবী। এরপরে হচ্ছে তোমার সিকান্দার আবু জাফর সম্পাদিত অভিযান পত্রিকাটি কোন শহর থেকে প্রকাশিত হতো? কলকাতা। এটা অ্যাডমিশনে তোমাদের আমরা গুচ্ছের জন্য নিচ্ছি, বাট এটা কিন্তু মারাত্মক লেভেলের প্রশ্ন ঢাবিতে আসা, সম্ভবত গুচ্ছে পড়ে দিয়েছে। কলকাতা। জয়ধ্বনি, এটার সঠিক উচ্চারণ কোনটা? উত্তর দাও, তোমাদেরকে দিলাম। এবিসিডি দিয়ে দাও। জয়ধ্বনি, 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 জয়ধ্বনি। বুঝলো তো? ঠিক আছে, জয়ধ্বনি। দনিচ হসন্ত আছে আর ধো হবে। এরপরে হলো পোশাক শব্দটি কোন ভাষা থেকে আগত? ফার্সি, ফরাসি, পর্তুগিজ, ইংরেজি। এটা ফরাসি না ফার্সি? এটা ফার্সি। ফরাসি তো ফ্রেঞ্চ, এটা ইংরেজির কাছাকাছি ভাষা। আর ফার্সি হচ্ছে আরবের কাছাকাছি ভাষা। ব্যাস। এরপরে কোন বানানটি সঠিক? আকাঙ্ক্ষা, 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 আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বানানে মনে রাখবা আ কাং, তারপরে উ, তারপরে খিয়, তারপরে আকার। তো কোথায় আছে এটা? উ খিয় আকার, এই যে এটা। এটা বহুবার আসছে। আকাঙ্ক্ষা স্বায়ত্ত শাসন। স্বায়ত্ত শাসনে স প্রথমে বফলা থাকবে, স্বায়ত্ত, তারপরে খালি তত, আর কিছু নাই। এই হলো স্বায়ত্ত শাসন। এরপরে করিজেন্ডাম এর বাংলা পরিভাষা কি? পুনর্বিন্যাস, শুদ্ধিপত্র, অনুরোধ পত্র, বিজ্ঞপ্তি। শুদ্ধিপত্র। নিত্য পুরুষবাচক শব্দ শিক্ষক, সন্তান, ডাক্তার, অকৃতদার। নিত্য পুরুষবাচক মানে হচ্ছে যেটার কোনো বিপরীতে নারীবাচক শব্দ হয় না। শিক্ষকের হয় শিক্ষিকা। সন্তান উভলিঙ্গ শব্দ। ডাক্তার, এটার যদি তুমি নারীবাচক শব্দ করতেছো তাহলে আগে মহিলা যুক্ত করতে হবে, মহিলা ডাক্তার। করা যাচ্ছে। যেমন কবি, তুমি যদি কবিকে পুরুষবাচক নাও তাহলে বলবো হচ্ছে মহিলা কবি। যদি তুমি সৈনিককে পুরুষবাচক নাও তখন এখানে এসে বলতে হবে মহিলা সৈনিক। কিন্তু অকৃতদারের কোনো স্ত্রীবাচক শব্দ নাই। অকৃতদার শব্দের অর্থ হচ্ছে অবিবাহিত ছেলে, যে দ্বার গ্রহণ করে নাই। এর দ্বার শব্দের অর্থ হচ্ছে বউ, যে বউ গ্রহণ করে না তারে বলা হয় অকৃতদার। ব্যাচেলর, ব্যাচেলর। এখন তুই কি করবি? উল্টা দিকে কি বলবি? যে নারী ব্যাচেলর, সর্বনাশ হয়ে যাবে, কিন্তু মারুম কিন্তু। এসব বলা যাবে না। হ্যাঁ, অকৃতদার পুরুষ, কৃতদারও পুরুষ। কৃতদার মানে যে বিয়ে করছে, শহীদ হয়ে গেছে, যে আমার মতো, সে কৃতদার। আর যে হয় না সে অকৃতদার। সঠিক বানান কোনটি? হীনমন্যতা, হীনমন্য, হীনম্মন্য, হীনম্মন্যত। যে উপর ওই শেষেরটা, লাস্টেরটা, হীনম্মন্যতা। হীনম্মন্যতা মানে হচ্ছে সবসময় মানসিকভাবে আন্ডারমাইন থাকা আর কি। মানে নিজেকে অনেক ছোট ভাবা, সামান্য ভাবা, নগণ্য ভাবা। এটা এক ধরনের রোগ, আত্মবিশ্বাস ডাউন করে ফেলে। হীনমন্যতা তোমার মধ্যে যদি আসে, তোমার কনফিডেন্স ডাউন হয়ে যাবে। এর মানে কি উল্টা দিকে তুমি দাম্ভিক হবা না, দাম্ভিক হবা না, তুমি হীনমন্যতায় ভুগবা না, নিজের আত্মবিশ্বাসের উপর অটল থাকবা। এর সঠিক বানান কোনটি? দেখো, এটা না। প্রথমত এখানে ম নাই, এটা তোমার খেয়াল রাখা লাগবে, ম নাই। দ্বিতীয়ত এখানে একটা নাসিক্য প্রভাব আছে, কারণ আমরা জানি যে উ, ইয়, ন, ন, ম, এই যে উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এগুলো সবগুলো নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণ।
নাসিক্য প্রভাবের জন্য একটা চন্দ্রবিন্দু আসবে। কারণ চন্দ্রবিন্দু এখানেও আছে, কিন্তু এখানে ম থাকার কারণে এটা নিম্ন না, এটাতে চন্দ্রবিন্দু নাই, এখানেও নাই, তাহলে যেটা বাকি আছে এটা উত্তর। ওকে, বুঝছো তো? নাসিক্য বর্ণের আমরা যখন নাকের প্রভাব বুঝাইতে চাই, দেন আমরা কি করি, একটা চন্দ্রবিন্দু দিই। তুমি ধরো এটাকে কিভাবে উচ্চারণ করো, এটাকে তো তুমি পড়ার সময় কি পড়ো, চাঁদ পড়ো, কি পড়ো, চাঁদ। কেন? চন্দ্রবিন্দু আছে পড়ে, এই তো কথাটা। এরপর লেজার শব্দের অর্থ অনুমতিপত্র, খতিয়ান, মামলা, দ্রাঘিমা। খতিয়ান লম্বা খাতা যেটা, এটার বলে লেজার, খতিয়ান। হ্যাঁ, বুঝতেছো না? বুঝতেছো না? ডান। তারপরে আসো, দুর্নিবার ও দুর্নাম শব্দগুলিতে মূর্ধন্য ব্যবহৃত হয়নি কেন? সমাসবদ্ধ শব্দ, যদি সমাসবদ্ধ হয় তখন মূর্ধন্য হবে না, মূর্ধন্য হবার কথা থাকলে দন্তন্য হবে। দেখো, রেফ থাকার কারণে এটা সংস্কৃত শব্দ, দুর্নাম সংস্কৃত শব্দ। আমরা জানি সংস্কৃত শব্দের কিছু কমন সিমটম আছে। যদি কোনো শব্দে রি থাকে, রি কার থাকে, র ফলা থাকে, জ ফলা থাকে, তারপরে হচ্ছে তোমার মূর্ধন্য স থাকে, মূর্ধন্য থাকে, তারপরে ক্ষীয় থাকে, তারপরে ব্রাহ্মণের এটা হমজার এটা যদি থাকে, দন্তন্যর পাশে, হর পাশে দন্তন্য, যেমন অন্য, হর নিচে মূর্ধন্য, যেমন অপরাহ্ন, এসব যদি থাকে, তারপরে তোমার হচ্ছে যদি রর পরে মূর্ধন্য, এসব যদি থাকে, তখন আমরা সেটাকে কি বলি? আমরা সেটাকে বলি সংস্কৃত। যেমন রি দিয়ে যদি বলি, আমি বললাম যে ঋণী, সংস্কৃত। এটা দিয়ে বললাম তৃণ বা কৃষক, সংস্কৃত। রফলা দিয়ে গ্রাম, সংস্কৃত। জফলা দিয়ে অন্যায়, সংস্কৃত। স দিয়ে ধরো বললাম পাষাণ, সংস্কৃত। এটা দিয়ে বললাম মনে করো কারণ, সংস্কৃত। এটা দিয়ে বললাম মনে করো ক্ষতি, সংস্কৃত। এটা দিয়ে লেখা মনে করো হচ্ছে ব্রহ্ম বা ব্রহ্মাণ্ড, যেটা ভেবে বলি, সংস্কৃত। এটা দিয়ে মনে করো বললাম হচ্ছে মধ্যাহ্ন, এটা দন্তন্য কিন্তু। আর এটা দিয়ে মনে করো বললাম অপরাহ্ন, অপরাহ্ন, এটা কিন্তু মনে রাখবো মূর্ধন্য। আর এটা দিয়ে মনে করো বললাম হচ্ছে মরণ। শুধু ধরন যেটা রর পরে দন্তন্য, এটা ব্যতিক্রম, এটাও সংস্কৃত, এটা ব্যতিক্রম। সো এই জায়গাগুলোকে আমরা মনে রাখবো যে এটা কি, রি, র, রফলা, তারপরে আরেকটা বাদ পড়ছে রেফ, যদি রেফ থাকে, যদি রেফ থাকে, যেমন বর্ষা, এগুলো সংস্কৃতের কমন একটা লক্ষণ। হ্যাঁ, এখন খেয়াল করো, দুর্নিবার এবং দুর্নাম এখানে মূর্ধন্য হবার কথা ছিল, কারণ এখানে কি আছে, রেফ আসছে। তো রেফের পরে কিন্তু এটা মূর্ধন্য আসার কথা সংস্কৃতের নিয়ম অনুযায়ী, কিন্তু সমাসবদ্ধ শব্দ হওয়ার কারণে বা সমাস দ্বারা তৈরি হওয়ার কারণে এখানে আমরা মূর্ধন্য দিতে পারি না, দন্তন্য দিছি। এটা মাথায় রাখবা, এটা ছিল কথা। এরপরে আসো, পুরাঘটিত বর্তমান কাল কোনটি? পুরাঘটিত মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। পুরাঘটিতকে বাংলায় কি বলা হয়? প্রেজেন্ট। বর্তমানকে পুরাঘটিত বর্তমান প্রেজেন্ট পারফেক্ট। এটা বাংলা চিনবার নিয়ম কি? ক্রিয়াপদের শেষে ইয়াসো, ইয়াসি, ইয়াসেন থাকে, অর্থাৎ করিয়াছ, করিয়াছি। আর এখানে করিয়াছেন। এখন যদি এটাকে শর্টকাটে মারো, তাহলে করিয়াছ মানে করেছ, করিয়াছি মানে করেছি, করিয়াছেন মানে করেছেন। দেখো তো কোনটার সাথে মিলে। তারা বাড়িতে ফিরেছে, এই যে উপরেরটা, এই যে ইয়াছের মধ্যে, হ্যাঁ, এই যে এখানে ইয়াছেনটা যদি তুমি দিয়া করি আর কি, দেখো আমি কাজ করিয়াছি, তারপরে তুমি কাজ করিয়াছ, আমি কাজ করিয়াছি, তিনি কাজ করিয়াছেন, তাহলে তারা বাড়িতে ফিরেছে, তারা থার্ড পার্সেন্ট। তাহলে সে বাড়িতে ফিরেছে বা তারা বাড়িতে ফিরেছে। তাহলে এখানে কি হয়েছে? ফিরেছে, ফিরেছে মানে ফিরিয়াছেন, ফিরেছেন, আর ফিরেছে মানে এটা। ক্লিয়ার? এরপরে সর্বজন শব্দের বিশেষণ কোনটা? আসলে ডিকশনারি দেখলে দেখবা এটাও লেখা আছে, এটাও লেখা আছে। এটা আসলে কোনো আলটিমেট সলিউশনে যাওয়া মুশকিল, তো এটার ব্যবহার বেশি। এই জন্য আমরা ডিরেক্ট, আমরা এখানে কোনো ইয়েতে গেলাম না, ডিরেক্ট সমাধানে গেলাম না।
আমরা বলে দিলাম যে সর্বজন শব্দের যে ব্যবহারিক দিক যদি তুমি বিবেচনা করো তাহলে তুমি দুটোকেই পাবা, আসলেই পাবা। ঠিক আছে, ডিকশনারি খেয়াল করো, দেখবা এটার কোনো আলটিমেট সলিউশন নাই, এই জন্য আমরা একে রেখে রাখলাম। আমরা বললাম যে এখানে ঝামেলা আছে, কারণ সর্বজন সব মানুষ সবার দ্বারা অনুষ্ঠিত হলে সার্বজনীন, আবার ডিকশনারিতে সর্বজনীনও আছে, দুটাকে একই অর্থে ব্যবহার করছে। এরপরে খাস জমি শব্দের খাস কোন ভাষার উদাহরণ? আম খাস লাগর, আম খাস লাগর, আম খাস লাগর মানে আরবি, আম খাস লাগর মানে এটা আরবি হয়ে গেছে, বুঝছো? এরপরে আসো, এটা কেমন মোটা মোটা লাগে না রে, বডি বিল্ডার মনে হইতেছে। ওকে, তারপরে আসো উদ্বুদ্ধ শব্দের প্রমিত উচ্চারণ, উদ্বুদ্ধ। এখানে বফলা যেটা সেটার উচ্চারণ হবে উদ্বুদ্ধ, মানে উদ্বুদ্ধ অর্থাৎ এটা। এরপরে হচ্ছে তোমার গুচ্ছভুক্ত শব্দের গঠিত হয়েছে গুচ্ছভুক্ত, তাহলে সমাস যোগে গুচ্ছে ভুক্ত, গুচ্ছভুক্ত, গুচ্ছে ভুক্ত, এটা হলো ব্যাস বাক্য, গুচ্ছে ভুক্ত, ষষ্ঠী তৎপুরুষ সমাস। আবার যদি তুমি এটাকে বহুব্রী করতে চাও পারবা, তখন ব্যাস বাক্য করতে হবে গুচ্ছে ভুক্ত যা, গুচ্ছভুক্ত। এরপরে আসো, আমরা বললাম ঢবিন্দু র এর ধ্বনিতাত্ত্বিক পরিচয় কোনটি? অঘোষ, মহাপ্রাণ, দন্তমূলীয়, তাড়নজাত। আচ্ছা, এত কিছু দরকার আছে? যেখানে ঢ, এখানে তো ঢবিন্দু র, তাহলে আমরা দেখি তো ক, খ, গ, ঘ, উ, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ত, থ, দ, ধ দন্তন্য। এরপরে প, ফ, ব, ভ, ম। এখন আসো সিরিয়াল বানাই। আমরা জানি যে প্রথমের এই দুইটা হচ্ছে অঘোষ, পরের দুইটা হচ্ছে ঘোষ। আচ্ছা, তারপরে পাশাপাশি আমরা এটাও জানি যে প্রথম সারির নাম অল্প প্রাণ, তারপরের সারির নাম মহাপ্রাণ, এরপরেরটা আবার অল্প প্রাণ, তারপরেরটা হলো আবার মহাপ্রাণ। এখন ঢবিন্দুর বা ঢ, যেটা ঢ এটাই পরে ঢবিন্দুর, এটার অবস্থান কোথায় দেখো তো? অবস্থান হচ্ছে চতুর্থ সারিতে। তো চতুর্থ সারি মানে হচ্ছে অল্প মহা, অল্প মহা মানে এখানে, অর্থাৎ এটা প্রথমত মহাপ্রাণ। আচ্ছা, এখন যদি প্রথম দুইটা হয়ে থাকে অঘোষ, আর যদি পরের দুইটা হয়ে থাকে ঘোষ, তাহলে দেখো তো অঘোষে তার অবস্থান নাই, এটা আছে ঘোষে। এক নম্বর কথা, ঘোষের অল্পতে না মহাতে? মহাতে। তাহলে ঘোষ মহাপ্রাণ কোথায় আছে দেখো তো? প্রথমে অঘোষ বলছে, বলার কারণে এটা শেষ, এটা বাদ, অঘোষ বলার কারণে প্রথমটা বাদ গেছে, আমরা এটা নিতে পারবো না, শেষ। এখানে অঘোষ, পরে গুলো ঘোষ। আচ্ছা, এরপরে ঘোষ অল্প বলার কারণে এটাও বাদ, এটা ঘোষ অল্প হবে না, এটা হবে ঘোষ মহা। এখানে ঘোষ আছে, মহাপ্রাণ আছে, এখানে জিহ্বামূলীয়, এখানে ঘোষ মহাপ্রাণ দন্তমূলীয়, জিহ্বামূলীয় না দন্তমূলীয়? তাড়নজাত ঠিক আছে, কারণ ডবিন্দুর এবং ঢবিন্দুর দুটোই তাড়নজাত ধ্বনি। এখন তুমি কে কি দাঁতের মূলে করো না জিহ্বার মূলে করো? ঢবিন্দুর, ঢ র, মানে এটা হচ্ছে তোমার একে তো ঘোষ, তারপরে মহাপ্রাণ, তারপরে জিহ্বামূল বলার কারণে এটাও বাদ গেছে। তাহলে ঘোষ ঠিক আছে, মহাপ্রাণ ঠিক আছে, দন্তমূল্য ঠিক আছে, তাড়নজাত ঠিক আছে, মানে লাস্টেরটা। হোয়াট এ কোশ্চেন, এটা বিসিএস এর লেভেলের প্রশ্ন। মানে এটা গুচ্ছতে দেওয়া মানে হচ্ছে পোলাপনের সাথে এক ধরনের মজা নেওয়া আর কি, তুই পারলে বা না পারলে নাই, তোরে খেলে দিলাম, এই টাইপের একটা প্রশ্ন। বুঝছো? মাথায় থাকবে কতগুলো শর্ত, এটা একটা শর্ত, এটা একটা শর্ত, এটা একটা শর্ত, এটা একটা শর্ত, চারটা ম্যাচ করা লাগছে বাচ্চারা। ওকে, তোমরা অনেকে এখানে এটা সি দিছো, কি মনে করো কি জিব্বামূলীয়? যেটা সি দিছো কেন জিব্বামূলীয়? এটা জিব্বামূল মানে তো কণ্ঠমূল, ক, খ, গ, গ, ওই জায়গায় কি এটার উচ্চারণ হয়? ড, ঢ দন্তের পেছনে হয়, দাঁতের পেছনে হয়, মানে সোজা কথা বললে তালুর যে অংশটা উঁচু, মূর্ধা আমরা যাদেরকে বলি, ওই জায়গায় হয়। তো জিহ্বামূলীয় বলতে পারবো এটাকে? এটাকে দন্তমূলীয় বলতে হবে। এখন বুঝছো কিনা বলো? ডান। প্রমিত বানান কোনটি? দিক নির্ণয়, দিক নির্ণয়, দিক নির্ণয়, দিক নির্ণয়, ওরে আর সর্বনাশ, এটা দিক নির্ণয়, এটা বানান দেখে রাখো, কাজে দিবে।
এরপরে হচ্ছে তোমার পরিস্থিতি স্বাভাবিক, মানে পরিস্থিতি অস্বাভাবিক না। তাহলে পরিস্থিতি স্বাভাবিক না, পরিস্থিতি অস্বাভাবিক নয়, এটাকে নেতিবাচক করতে বলছে। তোমরা ইংরেজিতে পড়ছো না, অ্যাফার্মেটিভ ভার্সেস ধরো নেগেটিভ, ওইখান থেকে আসছে এই প্রশ্নটা। তাহলে পরিস্থিতি অস্বাভাবিক নয়। বুদ্ধিজীবী শব্দটি কোন ধরনের সমাস? এটাকে কর্মধারয় করা যায়, বহুব্রীহি করা যায়। এখন তুমি কেমনে করবা তার উপর নির্ভর করতেছে। বুদ্ধিজীবীর লেজিট পয়েন্ট হচ্ছে বুদ্ধি দ্বারা যিনি জীবিকা নির্বাহ করেন। তো কর্মধারয় ধরলে জীবী ধরে করতে হয়। আর বহুব্রী মানে হচ্ছে থার্ড কোনো পার্টি, যে বুদ্ধি দ্বারা জীবিকা নির্বাহ করে। ধরো আমি কাউসার আহমেদ, আমি বুদ্ধিজীবী। প্রথমত এখানে তৎপুরুষের দ্বন্দ্বকে আমরা বাদ দিচ্ছি, এটা নিয়ে আমরা কথা বলবো না। এখন আমি ধরে নাও আর কি বলছি, আমি বুদ্ধি দ্বারা জীবিকা নির্বাহ করে আমি একজন বুদ্ধিজীবী। তাহলে বুদ্ধিজীবী বললে বুদ্ধিও বুঝায় না, জীবীও বুঝায় না, একজন মানুষ যিনি বুদ্ধির দ্বারা তার জীবিকা নির্বাহ করেন। দ্যাট মিনস এটা বহুব্রী সমাসের দৃষ্টান্ত। বুঝছো কিনা এবার? ওকে, ফাইন। কোনটি সঠিক বাক্য? নদী সাগর উদ্দেশ্যে ধেয়ে চলে। চলে, নদী সাগর উদ্দেশ্যে ধেয়ে চলে। আচ্ছা, একটা উদ্দেশ্যে, একটা উদ্দেশ্যে। নদী সাগরের উদ্দেশ্যে ধেয়ে চলে, নদী সাগরের উদ্দেশ্যে ধায় চলে। সর্বনাশ করছে তো। আচ্ছা দেখো, এখানে হচ্ছে নদী সাগরে, এই জন্য এটা ভুল। এখানে উদ্দেশ্যে, এই জন্য এটা সমস্যা। নদী সাগরের উদ্দেশ্যে, সাগরের আছে, আবার এখানে উদ্দেশ্যে, এটা ভুল। নদী সাগরের উদ্দেশ্যে ধেয়ে চলে, এটা সব দিক থেকে ঠিক আছে। মানে সব নদী কোথায় যায় শেষ হয়? সব নদী সাগরে গিয়ে শেষ হয়। সব নদীর পতন কোথায়? সাগরে। তো নদী সাগরের উদ্দেশ্যে ধেয়ে চলে, এটাই হচ্ছে ফাইনাল কথা। বুঝছো? এরপরে আসো, কোহলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী। এখানে মাঘের সন্ন্যাসী কে? শীত। মেটাফোর ধরলে কবির প্রিয়জন ধরা যায়, কিন্তু যেহেতু বইতে মেটাফোর ধরে নাই, বইয়ের যে শব্দার্থ আছে দেখবা, কোহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী গিয়েছে চলিয়া ধীরে রিক্ত হস্তে, তাহারই পরে মনে ভুলিতে পারে না কোনো মতে। ওই জায়গায় লেখা আছে শীত। কোহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, মাঘের সন্ন্যাসী মানে হচ্ছে শীত। মসজিদের তৈরি মাজারটির আকৃতি ছিল মাছের পিঠের মতো। তো এই হলো মাছ, তারপর হলো পিঠ। এরপরে দেশের মঙ্গলের জন্য কাজী নজরুল ইসলাম কি নিয়ে পথে বের হয়েছিলেন? আগুনের ঝান্ডা। আগুনের ঝান্ডা, তো ঝান্ডা নিয়ে বের হয়েছিলেন। এখন আমার পথ প্রবন্ধটা তোমাদের ফার্স্ট পেপারের একটা মাস্টারপিস প্রবন্ধ, যেখান থেকে প্রায় প্রতি অ্যাডমিশনে, হ্যাঁ, এবং প্রায় প্রতিটি ইউনিভার্সিটিতে এখান থেকে তুমি প্রশ্ন পাবা। তুমি যদি ফার্স্ট পার্টে ঢাবির প্রশ্নও দেখো, তুমি দেখবা যে আমার পথ তাদের কাছে খুব পছন্দের টপিক। খেয়াল করে দেখবা। তো এটা হবার কারণ আছে। কারণ হলো দুইটা। আমার পথের ভাববস্তু বোঝা একটু কঠিন, এখান থেকে নানানভাবে কঠিন কঠিন কিছু অনুধাবন তৈরি করা যায়, এটা একটা কারণ। আর নজরুলের গুরুত্ব পাওয়া হচ্ছে আরেকটা কারণ। দুই মিলে আমার পথ থেকে পরীক্ষায় প্রশ্ন অনেক বেশি আসে। বুঝছো? বড় বড় রাইটার যারা, তাদেরকে বাদ দিয়ে সাধারণত পরীক্ষায় প্রশ্ন করা হয় না। আমার পথ তার এমন একটা দলিল। ওকে, তাহলে কি ভাই একটা ছোট ব্রেকে যাই তোমাদের সাথে? ব্রেকের পরে আবার ফিরছি ইনশাল্লাহ। 10 মিনিট।
বাচ্চারা সিরাজউদ্দৌলার হত্যাকাণ্ডে প্রশ্ন করো, দেখো যে হত্যাকাণ্ড ঘটে কোথায়? ফোর্ট উইলিয়াম দুর্গে, নিজ প্রাসাদে, নবাবের দরবারে, জাফরাগঞ্জের কয়েদখানা, ওই জায়গায় তারে বন্দী করা হয়েছিল এবং সেখানে তারে মেরে ফেলা হয়। এরপরে আসো, লাল সালু উপন্যাসের ফরাসি অনুবাদক কে? আলবেয়ার কামু, অ্যানি এখনো, সিমন দ্য বোভার, অ্যান মেরি। উনি হচ্ছেন মিসেস ওয়ালিউল্লাহ। বুঝছো? উনি মিসেস ওয়ালিউল্লাহর স্ত্রী ছিলেন হচ্ছে অ্যান মেরি। আর সিমন দ্য বোভার একজন বিখ্যাত মানুষ, বিপ্লবী মনে হয় বা রাইটার। আলবেয়ার কামু একজন দার্শনিক। তোমাদের অস্তিত্ববাদী ক্যারেক্টার যখন আমরা বুঝাই, আমরা মসজিদের কথা বলি না, অস্তিত্ববাদ মানে হচ্ছে যে দার্শনিক মতবাদে নিজের জৈব অস্তিত্বকে টিকায় রাখার কথা বলা হয়, সেটাকে বলা হয় অস্তিত্ববাদ। বুঝো নাই? আমাদের পৃথিবীতে আগে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। তো খায়া পয়রা বেঁচে থাকা, জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল হওয়া, এর অস্তিত্ববাদ। মানব কল্যাণ একটা লাইন আছে দেখবা, হালে যে দর্শনকে এক্সিস্টেন্সিয়ালিজম বা অস্তিত্ববাদ বলা হয়, এর মূল কথাও হচ্ছে ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান। অর্থাৎ জৈব সত্তার প্রতি সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া, এটার নাম হচ্ছে অস্তিত্ববাদ। এটা সোডেন কিরডেগার্ডেন বা কিরডেগান, ওর নাম হচ্ছে সোডেন কিরডেগান, তার একটা থিওরি। এটাকে পরবর্তীতে মডিফাই করেছেন যারা, তাদের মধ্যে একজন আলবেয়ার কামু, একজন ফ্রেডরিক নিৎসে, ওনারা। সো এটা হচ্ছে একজন দার্শনিকের নাম। আর এনি এখনো আমি এই ভদ্রমহিলারে চিনি না, নামে এনি বোঝাই যাচ্ছে মহিলা হবে। তো অ্যান মেরি, ইনি হচ্ছেন মিসেস ওয়ালিউল্লাহ। ইনি অনুবাদ করেছিলেন লাল সালু উপন্যাসের ফরাসি ভাষায়। আর ইংরেজি অনুবাদ যেটা, ওটার নাম হচ্ছে তোমার ট্রি উইদাউট রুটস। এরপরে অডিও, এর বাংলা পরিভাষা হচ্ছে কণ্ঠ, কথা, গান, শ্রুতি। দেখো, অডিও মানে আমরা শুনতে পাই এমন কোনো কিছু। এখন কণ্ঠ শুনতে পাই, কথাও শুনতে পাই, গানও শুনতে পাই, শ্রুতিও শুনতে পাই, কিন্তু অডিও কথার সাথে তুমি যদি পারিভাষিক শব্দ হিসেবে যাও, তাহলে সেটা হবে শ্রুতি। একটা দেখা, দর্শনের অনুভূতি যোগায়, আমরা চোখে দেখি। আর একটা শ্রুতি, যেটাকে আমরা শুনতে পাই, আমরা কানে নিই। তো কানের যেটা নেই, তো সেটাকে বলা হয় হচ্ছে অডিও। বুঝছো এবার? তানি বুঝি দুলার বাপ। লাল সালু উপন্যাসে জমিলার এই উক্তি কার প্রসঙ্গে? মজিদ আক্কাস তাহেরের বাপ তাহের মজিদ। তো যখন সে বিয়ে করতে গেছিল জমিলাকে, জমিলা কম বয়স্ক একটা মেয়ে, আর মজিদের আগে একটা বউ ছিল, বিধবা একটা মহিলা, মধ্যবয়স্কা প্রায়, রহিমাকে বিয়ে করার পরে কদিন পর তার মনে হলো আমি আরেকটা বিয়ে করলে ভালো হয়। আর আরেকটা বিয়ে করলে এরকম মধ্যবয়স্ক মহিলা করুম না, আমি করুম হচ্ছে কম বয়স্ক মেয়ে দেখা। আর কম বয়স্ক মেয়ে দেখে সে বিয়ে করছে কারে? বিয়ে করছে জমিলারে। এই জমিলারে যখন বিয়ে করে, বিয়ের সময় জমিলা যখন মজিদকে প্রথম দেখছিল, জমিলার যে এক্সপ্রেশন ছিল বা জমিলা কি মনে করছিল, এটা আয়সা জমিলা আবার পরে রহিমার কাছে বলছে, মানে বড় সতীনের কাছে বলছে। যদি বড় সতীন তাকে খুব স্নেহ করতো, মেয়ের মতো করে দেখতো, নিঃসন্তান থাকায় তার মধ্যে স্নেহটা ছিল। তো বলছে যে আমি যখন তারা দেখছি তখন মনে হয়েছে যে এটা মনে হয় ছেলের বাপ, মানে আমার মনে হয় শ্বশুর, কারণ মজিদ তো বুইরা খাটাস, এই বুইরা গেছে কম বয়স্ক মেয়ের বিয়ে করছে। তখন বলছে তারা দেখে আমার মনে হয়েছে তানি বুঝি দুলার বাপ। তানি মানে তিনি, দুলা মানে হচ্ছে গিয়ে জামাই, দুলহান। বুঝছো এবার? দুলহা থেকে যেটা আসছে, দুলহা। দুলহা মানে হচ্ছে দুলা। বিয়ের আসরে বা বিয়ে বাড়িতে সব থেকে দামি যে মানুষটা, তারে বলা হয় দুলহা। বুঝো নাই তোমরা বিয়ে বাড়িতে কেন জামাই সব থেকে দামি? কোনো বিয়েতে মনে করো বরযাত্রী গেল 2000, কিন্তু জামাই গেল না, মেয়ের বাপ কি খাওয়া দিবে বরযাত্রী রে? প্রশ্নই আসে না, পেটাইতেও পারে। বুঝছো কথাটা? তো বিয়ের আসরে ওই দুলহাই হচ্ছে সব থেকে মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু। হ্যাঁ, তো যারা বিয়ে করবা, দুলহা হইলে কেমন লাগে সেদিন বুঝতে পারবা। আনন্দে পাখা মেলবা, মেয়েটা কাঁদবে, তুমি সেদিন হাসবা। ছেলেরা বিয়ের আসরে হাসে, এটা তার শেষ হাসি, এই জন্য হাসে নেয়। মেয়েরা বিয়ের দিন কাঁদে, ওটা তার শেষ কান্না, এরপরে সে আর কাঁদে না। তো দুটোই শেষ, একদম টার্মিনেশন হয়ে যায়। বুঝছো? পরের চ্যাপ্টার শুরু হয়। এ হচ্ছে দুলা। বুঝছো? তানি বুঝি দুলার বাপ। এই তানি, তানি হচ্ছে গিয়ে মজিদ। কিরে বাচ্চারা, বুঝে গেছে? ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি। কেমন? সিরাজউদ্দৌলার এই উক্তি কার প্রতি? ক্লাইভ, হলওয়েল, ড্রেক, মার্টিন। এটা হচ্ছে তোমার হলওয়েলের প্রতি।
যখন আলীনগর দুর্গ নিয়ে মারপিট হয় ইংরেজদের সাথে সিরাজের, ওই সময় বলছে যে আমরা তো ভালো লোক, আপনারা এখানে অশান্তি সৃষ্টি করে হচ্ছে ফরাসিরা, ওরা খারাপ, আমরা লোক ভালো। তো সিরাজউদ্দৌলা বলছে হ হ বুঝছি, ফরাসিরা হলো ডাকাইত আর তোরা খুব ভদ্রলোক, উচ্চমাত্রার জেন্টলম্যান। তখন সিরাজের এই প্রতিবাদ ছিল আর কি, তার সাথে দ্বিমত করছে সিরাজ, বলছে ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি, কেমন মানে ওরা খারাপ আর তোরা খুব ভালো। হলওয়েলকে বলছে হলওয়েল এ কিন্তু দুনিয়ার খারাপ 2 নম্বর, ও কিন্তু অন্ধকূপ হত্যার জনক, বুঝছো, অন্ধকূপ হত্যা, এটা একটা কাহিনী, এই কল্প কাহিনীর জনক হচ্ছে সে। সে ডাক্তার ছিল, সার্জন, কিন্তু বদমাইশ বেটা ইংরেজদের অন্যতম শয়তানের দোসর ছিল। সে আশপাশের সব মানুষে এটা শোনাইছে যে সিরাজউদ্দৌলা অন্ধকূপের মধ্যে ফালাইয়া 60 জন মানুষ মারা ফেলাইছে, সংখ্যা আরো বেশিও হইতে পারে, এখানে অক্সিজেন ছিল না, এখানে ইংরেজদেরকে নির্দোষ তারা তাদেরকে মারছে, ইত্যাদি ইত্যাদি। তো সব দেশে কিন্তু কিছু রাজাকার আছে। তোর সহজ করে বুঝাই, আফগানিস্তানের প্রতি আমাদের অনেক দরদ না, এজ এ মুসলিম কান্ট্রি অনেক ভালোবাসি আমরা আফগানিস্তানকে। তুমি বাংলাদেশের 100 জনের মধ্যে জিজ্ঞাসা করো, মোটামুটি 90-95 জন অ্যান্সার দিবে তারা আফগানিস্তানের ভালো চায়, তারা আফগানিস্তানকে আরো সুন্দর দেখতে চায়, তুমি খেয়াল করে দেখবা। কিন্তু তোমাদের মনে আছে আফগানিস্তান থেকে যখন আমেরিকানরা চলে যাচ্ছিল, এয়ারপোর্টে আমেরিকান যে বিমানগুলো ছিল, এমনকি কার্গো বিমানগুলো, সামরিক বিমানগুলো এবং যাত্রীবাহী বিমানগুলো, ওই বিমানে হাজার হাজার আফগান লোক যায় ঠাইসা বিমানবন্দরের মানে রানওয়েতে গিয়ে ঢুকে পড়ছে, তারপরে তোমার বাউন্ডারি টপকায়গা বিমানে উঠে বসে রয়েছে, কারণ তারা থাকবে না আফগানিস্তানে, তারা চলে যাবে আমেরিকায়। এখন এটাকে শুধু উন্নত জীবনের জন্য? হুম হুম হুম, এখানে কথা আছে। এই লোকগুলো প্রকৃতপক্ষে এতদিন স্বদেশের বিরোধিতা করে আমেরিকানদের দালালি করছে। এখন ক্ষমতা যখন তালেবানের হাতে আসছে, তাদেরকে তো বিচারের মুখোমুখি করা হবে, বুঝাই যাচ্ছে। এই জন্য তারা এখানে মরতে চায় না, বিচারে পড়তে চায় না, এই কারণে আমেরিকানদের বিমানে যায় ওইটা বসে রয়েছে। এই ছবি দেখবা, মানে বাংলাদেশের সব মিডিয়াতে আসছে। তুমি এখন পর্যন্ত নেটে যদি তুমি ঘাটো ওই নিউজগুলো বের করে, তুমি দেখবা একটা বিমানের মধ্যে পা রাখার জায়গা নাই। তুমি লোকাল বাসের থেকেও খারাপ, 6 নাম্বার 8 নাম্বার বাস এর কাছে ফেল, লোকাল বাসের থেকেও খারাপ। একেবারে তোমার সব আফগান যায় বসে রয়েছে, আমেরিকা নিয়ে দেন আমাদেরকে, থাকলে আমাকে মেরে ফেলাবে। বুঝছো, সব দেশের দালাল আছে, মনে রাখবা। তো এখানেও কিছু দালাল ছিল যারা ব্রিটিশদেরকে তাবেদারি করতো, তাদের তাদের পা চাটতো, গোলামি করতো। এবং সব থেকে পয়েন্ট যেটা আমি যারা তোমাকে দেখাইতে আনছি এখানে, হলওয়েল এই দালাল বা ইংরেজরা এই দালালগুলো বা এই দেশের একটা শ্রেণী যারা ব্রিটিশদের অনুগত, তাদের মধ্যে প্রথমত এই বিশ্বাসটা গ্রো করা হয়েছে যে সিরাজ খারাপ লোক, সিরাজ ভালো না, সিরাজের চরিত্র খারাপ, সিরাজ ডাকাত টাইপের লোক, সিরাজ আমাদের উপরে টর্চার করে, সিরাজ আপনাদের জন্য যোগ্য শাসক না, এবং সিরাজ আপনাদের জন্য অকল্যাণ বয়ে আনতেছে। একটা শ্রেণী সেটাকে বিশ্বাসও করছে। তো সিরাজউদ্দৌলা 1757 সালের যে পরাজয়, তখন তুমি যদি বলো যে 100 ভাগ মানে যারা প্রজা ছিল 100 ভাগে সিরাজের প্রতি অনুগত ছিল, এটা কিন্তু ভুল, কখনোই না। একটা ভালো অংশ তখন সিরাজকে মানে সিরাজের শাসনকে দুঃশাসন বলে মনে করত, নিজের শাসন আর পরের শাসনের পার্থক্য করতে পারে নাই। 24-এ বিপ্লব হওয়ার পরে বাংলাদেশে এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা পালন করতেছে। তোমার কি মনে হয় যে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ইন্টারিমকে সমর্থন করে? এর মানে ম্যাক্সিমামের অর্থটা কতটুকু? 98%? কখনোই না। বুঝতে পারছো, একদল বড় একটা দল আছে যারা এই সরকারকে সমর্থন করে না। থাকবে, মত বিমত পক্ষ বিপক্ষ থাকে, এটাই স্বাভাবিক। তবে একটা কথা আমি এটা বোঝানোর জন্য তোমাকে এই পয়েন্টে আসছি, এটা সিম্পল কেস। সবসময় রাষ্ট্রের ভিতরে একটা এরকম মানে ক্যাটাগরি থাকে যারা আপন পর চিনে না, নিজেদেরটাকে বাদ দিয়ে অপরেরটাকে প্রাধান্য বেশি দেয়, বুঝছো? এবং এদের কারণে হলওয়েল এই কাহিনী তখন করতে পারছে। হল শব্দের অর্থ হচ্ছে বৈঠা, ধনুক, লাঙ্গল, বারুদ। লাঙ্গল, প্রকৃতপক্ষে লাঙ্গল যেটা, এটাও হল না, লাঙ্গলের একটা অংশকে হল বলা হয়। আমি আঁকতে পারি না, আমি চেষ্টা করি। মনে করো এটা এই, তারপর এটা হচ্ছে গিয়ে লাঙ্গল, আর এটা হচ্ছে হাতাটা এখানে ধরে। তো লাঙ্গলের যে অংশটা দিয়ে মাটিটা উপড়ানো হয় আর কি, এই অংশটা, এই যে এটা হচ্ছে হল। লাঙ্গল যদি দেখে থাকো, সামনে একটা অংশ আছে যেটা তোমার টান দিলে ওটা মাটিটা কাটতে কাটতে যায়, ওটাকে হল বলা হয়। যাই হোক, পুরা লাঙ্গলকে হল বলা সম্ভব, কোনো অসুবিধা নাই। আমি হল
বলরাম স্কন্ধে আমি উপরে ফেলিব অধীনে বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে। বুঝছো? অর্থাৎ আমি পরাধীন ভারতকে কি করে ফেলবো? স্বাধীন করে ফেলবো। তাহলে হল বলরাম স্কন্ধে উপরে ফেলিব অধীনে বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে। এরপরে আবুল ফজলের মধ্যে কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব। বল প্রয়োগ না, রিলিফ রিহ্যাবিলিটেশন না, দয়া করুণা না, মুক্ত বুদ্ধির সহায়তায়। মুক্ত বুদ্ধি মানে কি জানো? উদার চর্চা। উদার চর্চা, উদার চর্চা কি? তোমার মতের বিপক্ষে গেলেও সমাজে সে এক্সিস্ট করবে, তুমি তারা মেরে ফেলাবা না। আমার অপছন্দ কিন্তু তারা মেরে ফেলাবো না। আমার সাথে তার মতের অমিল আছে, তার মানে কি তারা আমি খুন করে ফেলবো না। এটা নামে মুক্ত বুদ্ধি, এটা নাম হচ্ছে উদার চর্চা। পাকিস্তান সরকার ও পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করার জন্য কোন শব্দটি ব্যবহার করত? মিসক্রিয়েন্ট, মুক্তি, গেরিলা, বেঙ্গল ফোর্স। দিস ইজ মিসক্রিয়েন্ট। মিসক্রিয়েন্ট শব্দের সঠিক বাংলা হচ্ছে দুষ্কৃতিকারী। দুষ্কৃতিকারীর ব্যাখ্যা হচ্ছে খারাপ লোক, যারা খারাপ কাজ করে ওদেরকে বলা হয় দুষ্কৃতিকারী, দুর্বৃত্ত। বুঝতে পারছো? মুক্তিযোদ্ধাদের তারা বলতো মিসক্রিয়েন্ট বা দুষ্কৃতিকারী, খারাপ লোক। মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কুলির ছদ্মবেশে, ওই জায়গায় আছে এই লাইনটা। এরপরে হচ্ছে বুকতার বাংলাদেশের হৃদয় কাব্যের রচয়িতা কে? কারো নাম না থাকলে আমার নাম দিয়ে আসবা। মহাদেব সাহা না, নির্মলেন্দু গুণ না, আল মাহমুদ না, শামসুর রহমান। বুকতার বাংলাদেশের হৃদয়। তোমরা 1987-র যে গণ আন্দোলন, আমরা যেটাকে 90-এর আন্দোলন বলি, তার তো অনেকগুলো ফেজ আছে, তাই না? 87 সালে কত ডিসেম্বরে যেন নূর হোসেন নামের একটা ছেলে, একজন বিপ্লবী, বাম রাজনীতি করত, এই ছেলেটারে গুলি করে মেরে ফেলা হয় গুলিস্তানে। তার খালি গা, বুকে আর পিঠে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এবং ওই ছেলেকে গুলিস্তানের 0 পয়েন্টে গুলি করে মেরে ফেলা হয়। বুঝতে পারছো? তো একে নিয়ে পরবর্তীতে শামসুর রহমান একটা কবিতার বই লিখেন, ওই বইয়ের নাম হচ্ছে বুক তার বাংলাদেশের হৃদয়। অর্থাৎ তার বুকে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক, আর পিঠে লেখা ছিল গণতন্ত্র মুক্তি পাক। দ্যাট মিনস তার বুকের কথাটা পুরা বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা। যখন জাতীয় ইস্যুতে যে ধরনের কলমের দরকার হয়েছে, শামসুর রহমান সেগুলো লিখেছেন। ফর এক্সাম্পল, 1969-এর গণ অভ্যুত্থানের সময় তার একটা বিখ্যাত লেখা আছে, তোমরা এটা পড়ছো, 1969 ফেব্রুয়ারি 1969 এটা পড়ছো। কিন্তু আরেকটা খুব বিখ্যাত লেখা আছে, আসাদের শার্ট। আসাদের শার্ট পড়ে দেখবা, কবিতাটা গুগল করলেই পাবা। আসাদ 1969-এর গণ অভ্যুত্থানের একজন শহীদ। এই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে পড়তো, নরসিংদীতে তার বাড়ি। তো আসাদ মারা গেছিল, এখন যেটাকে আমরা আসাদ গেট বলি না, সেন্ট জোসেফ কলেজ তো চিনে অনেকে, মোহাম্মদপুর ঢুকতে সংসদ ভবনের পশ্চিম পাশে, ওই জায়গাটা আমরা বলি আসাদ গেট। এই আসাদ গেটের নাম তখন ছিল আয়ুব গেট। ওই জায়গায় ওই ছেলেটা মারা যায়। মারা গেলে 69-এর গণ আন্দোলনের সময় আমরা আয়ুব গেটের নাম বাদ দিয়ে নামকরণ করছি আসাদ গেট। সেম হিয়ার, যেটাকে এখন আমরা বলি হচ্ছে শেরেবাংলা নগর, এটার নাম তখন ছিল আয়ুব নগর, ওটা বাদ দিয়ে আমরা তখন নামকরণ করছি শেরেবাংলা নগর। বুঝেছ? সো এটা কিন্তু আসাদের শার্ট, ওই সময়কার লেখা। এবং আসাদের শার্ট নিয়ে ছেলেপেলেরা বড় বাঁশের মাথায় এরা তোমার শক্ত করে বাইতে তারপর মিছিল করছিল আসাদের রক্ত মাখা শার্ট নিয়ে। এই কবিতার মধ্যে একটা লাইন আছে, আসাদের শার্ট আজ আমাদের রক্তাক্ত পতাকা। ওকে, এটা যে দিয়ে দিবে না তার কোনো গ্যারান্টি নেই পরীক্ষায়। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। উক্তির মধ্যে শেখ মুজিবুর রহমানের চরিত্রের কোন পরিচয় পাওয়া যায়? দূরদর্শিতা। দূরদর্শিতা মানে হচ্ছে তুমি ভবিষ্যৎ বুঝতে পারবা, আঁচ করতে পারবা, সামনে কি ঘটবে, এমন কিছুকে বলা হয় দূরদর্শিতা। আমরা বলি না ইলেকট্রনিক ভিশনাস,
ভীষণাস মানে ভীষণ মানুষের মানে দূরে দেখতে পাওয়া আর কি। হ্যাঁ, তো ভীষণাস মানে দূরদর্শী। তো আমরা বলি সে অনেক ভীষণাস, মানে সে অনেক দূরদর্শী, মানে ভবিষ্যৎ বুঝতে পারে, আজ করতে পারে আর কি, কি হবে না হবে। পাকিস্তান সরকারের অপরিণামদর্শী কাজের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলছিলেন, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। আচ্ছা, এরপরে আসো, আমরা কথা বলছি যেটা নিয়ে, সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসিপিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? পূর্বাশা, প্রগতি, বঙ্গদর্শন, কালিকলম। পূর্বাশা। ও তোমাদের একটা কথা বলা হয় না, ফার্স্ট পার্ট থেকে প্রশ্ন বেশি আসে আনুপাতিক হারে। এরপরে প্রায় 70% প্রশ্নই ফার্স্ট পার্ট থেকে আসে। হ্যাঁ, এরপরে অপরিচিত গল্পে কল্যাণী চরিত্রের প্রধান বৈশিষ্ট্য কোনটি? অহংকারী, ব্যক্তিত্বপূর্ণ, পিতৃআজ্ঞা পালনকারী, নমনীয়। ব্যক্তিত্বপূর্ণ। তার পার্সোনালিটি উচ্চমানের ছিল, সে অহংকারী ছিল না, এমন লেখা কোথাও নাই। পিতৃআজ্ঞা পালনকারী না, ছিল না, থাকলে তো সে লাস্টে বিয়েই করতো। নমনীয় না, নমনীয় না, সে বলছে আমি বিয়ে করব না, করব না। আমরা গল্পের শেষ পর্যন্ত দেখেছি অনুপম তারে রাজি করতে পারে নাই, সে বলছে বিয়ে করবে না, করবে না। এরপরে হচ্ছে 4 ক্রোশ পথ ভেঙে স্কুলে যাতায়াত করতে হয়। 1 ক্রোশ কত মাইল? ক্রোশ যদি বলি, কিলোমিটার যদি বলি, মাইল যদি বলি, 1 ক্রোশ মানে 2.5 মাইল। 2.5 মাইল মানে, আমি হিসাবটা সহজ করে বুঝাই দিই, 1 মাইল সমান 1.59 কিলো। কোথাও মনে হয় 75 পড়ছি, আমি শিওর না, 1.59। তো এখন অর্থাৎ প্রায় 1.5 কিলো হইলে বা 1.5 কিলোর বেশি হইলে অলমোস্ট কত হয়? তোমরা একটু আমাকে হেল্প করবা, 1 মাইল সমান কত কিলো? আমি কি এক্সাক্ট ইনফরমেশন লিখছি নাকি ভাইয়া ভুল লিখছি? এটা একটু আমাকে কনফার্ম করো, আমি সহজ করে বুঝে দিব একটা জিনিস। 1 মাইলে কত কিলো হয়? 5 জানি তো, আমি যত জানি 5 জানি। এটা আমি ঠিক না ভুল একটু বলো তো। 1 মাইল সমান কত কিলো? 61 ফারিহা। তাহলে তো ঠিকই লিখছি, আমি ভুল লিখি নাই। 61 যদি হয়ে থাকে, আমি 59 বলছি, তো ঠিকই আছে, মানে 1.5 কিলোর কিছুটা বেশি। আচ্ছা, 1 মাইলে হলো তোমার প্রায় 1.5 কিলো। এখন তুমি হিসাব করো, 4 ক্রোশ পথ ভেঙে স্কুলে যাতায়াত করতে হয়, যাইতে 2 ক্রোশ, আসতে 2 ক্রোশ। তাহলে আমরা একটা বের করি, যাওয়াটা বের করি। 2 ক্রোশ তাহলে হলো কত? 1 ক্রোশে 2.5, 2 ক্রোশে 5, 5 মাইল হয়। তাহলে এখানে যদি হয় 5 মাইল, তাহলে এখানে তোমার এখানে তো 5 হয়েছে প্রথমত, আর 5 আধে হবে 2.5, তাহলে হলো 7, মানে 7.5 কিলো। ভাবা যায় হাইটা যাওয়ার সময়, অর্থাৎ তোমার 5 মাইলে প্রায় 7.5 কিলো। দ্যাট মিনস ওরা যাওয়ার সময়, এটা হলো 2 ক্রোশ পথ, যাওয়ার সময় হাঁটে 7.5 কিলো, আসার সময় হাঁটে 7.5 কিলো। 15 কিলো হাইটা স্কুলে যাতায়াত করে, অর্থাৎ 7 কিলোমিটার যাওয়া, 7 কিলোমিটার আসা। কিন্তু পড়াশোনা করে না, করে 2 নম্বরই। কোথায় আম পাকছে, কোথায় খেজুর কাটা নিয়ে মানে খেজুর মিতি রং ধরছে, কোথায় হচ্ছে তোমার বৈচি ফল চুরি করা যাবে, কার বাগান থেকে চুরি করলে ধরা পড়ার সম্ভাবনা অল্প, এসব নিয়ে তারা হচ্ছে ডিসকাস করে আর চুরি চামারি করে যাইতে আসতে। এবং পরে যখন পরীক্ষা দিলে ডাব্বা খায়, তখন টিচারদের উপরে রাগ ঝাড়ে। তারা বলে যে মাস্টারকে ঠেঙানো উচিত, আমাদেরকে ফেল দিল কেন, অথবা মন বিশ্রী স্কুল ছাড়িয়ে দেওয়াই কর্তব্য, স্কুলটাই ভালো না, ওটা বাদ দে। হেই, বুঝছো? আচ্ছা, অনেকে বলছো 1.609, অর্থাৎ প্রায় 7, একই কথা। এক্সামে কি ম্যাথ টাইপের কোশ্চেন আসে? বাংলায় থাকে না। তাহলে 4 ক্রোশ পথ ভেঙে স্কুলে যাতায়াত করতে হয়, 1 ক্রোশে কত মাইল? 2.5 কিলো। শব্দের মধ্যে আছে, এই জন্য ওখান থেকে প্রশ্ন আসছে। এদেশের বুকে 18 আসক নেমে এলেন, 18 শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? বয়স, নির্দিষ্ট কাল, নতুন জীবন রচনার স্বপ্ন, সাধারণ সংখ্যা। নতুন জীবন রচনার স্বপ্ন। তুমি যদি ওই কবিতাটা দেখো, পুরো কবিতার মধ্যে কিন্তু তারুণ্যের গেটওয়ে, যেটা শুরুর যে সময়টা, সেটা নিয়ে কথা বলা হয়েছে। অর্থাৎ 18 মানে কিন্তু এখানে 17 বছর 364 দিন 24 ঘন্টা এমন বোঝায় নাই, ভালো মতো বোঝো। 18 মানে বুঝেছে তারুণ্যের গেটওয়ে, তোমার জীবনের মূল পর্বে প্রবেশের সময়, যুবকত্ব তুমি যখন পাইছো প্রথম দিকের যে সময়টা, সেটা। ওই সময় মানুষ প্রচুর পরিমাণে সিদ্ধান্তহীনতায় ভোগে, দুঃসময়ের ভিতর দিয়ে যায়, খারাপ সময়কে ওভারকাম করে নতুনত্বের দিকে যায়। এই জন্য এই সময়টা খুব বেশি চ্যালেঞ্জিং। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। এই লাইনটি কোন কবিতার
অন্তর্গত ঐকতান সাম্যবাদী ফেব্রুয়ারি 1969 সুখ, এটা হচ্ছে ফেব্রুয়ারি 1970 কবিতা। এখন যদি প্রশ্ন করে মানবিক বাগানের কমল বন দেখিয়ে বুঝাইছে, এটা হচ্ছে মনুষ্যত্ব লোক বা মানবিকতা। মূল ফরাসি ভাষায় নেকলেস গল্পটির নাম কি? কলিয়ার, লা পেরিওর, লা ফিয়েস্তা, লে পেরিওর। এটা হচ্ছে লা পেরিওর, বইতে আছে। এটা তোমাদের সিলেবাসে এখনো নাই। নেকলেস গল্পটা পূর্ণেন্দু দস্তিদার অনুবাদক আর একজন ফরাসি রাইটার গি দ্য মোপাসা। সারা পৃথিবীতে সব থেকে পপুলার শর্ট স্টোরি রাইটার যিনি, যে কয়জন আছে তার মধ্যে উনি একটা। ওনার লেখা নাম হচ্ছে, গল্প হচ্ছে নেকলেস। এটা আমাদের বাংলা ভাষায় অনুবাদ করা আছে। চিটাঙ্গের একজন মানুষ, তার নাম পূর্ণেন্দু দস্তিদার, তার লেখা, তার অনুবাদ করা, এবং তোমাদের বইতে গল্পটা আছে। তোমাদের বইয়ের সব থেকে আকর্ষণীয় ছোট গল্পগুলোর একটা, এখন সিলেবাসে নাই। তোমরা সিলেবাসে না থাকলেও পড়ে নিবা। সম্প্রতি কাজী নজরুল ইসলামের কোন কবিতার শতবর্ষ উদযাপিত হয়েছে? নারী, কামাল পাশা, আনন্দময়ীর আগমনে, বিদ্রোহী। বিদ্রোহী, এটা 21 সালের প্রশ্ন। 1921 সালে বিদ্রোহী কবিতা লেখা হয়েছে, আর 2021 সালে এটার শতবর্ষ পূর্ণ হয়েছে। এরপরে অপরিচিত গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? লাঙ্গল, ভারতী, কল্লোল, সবুজপত্র। অপরিচিতা প্রথম প্রকাশিত হয়েছে সবুজপত্র পত্রিকায়। সবুজপত্র প্রকাশিত হইতো 1914 সালে। এটার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। তোমরা প্রমোদ চৌধুরীর নাম তো শুনেছো, শুনেছো না? মনে করে দেখো, 1914 প্রমোদ চৌধুরী এটা প্রকাশ করতেন। প্রমোদ চৌধুরী কে? সম্পর্কগত ভাবে রবীন্দ্রনাথের কি হন? রবীন্দ্রনাথ থেকে বয়সে হালকা ছোট। রবি ঠাকুর 1961, প্রমোদ চৌধুরী রবি ঠাকুর 1861, প্রমোদ বাবু 1868, 7 বছরের ছোট। আর রবি ঠাকুরের আপন ভাতিজি ইন্দিরা দেবীকে বিয়ে করেছিলেন প্রমোদ, অর্থাৎ ভাতিজির জামাই। বাংলা ভাষায় চলিত ভাষার যে গদ্য রীতি, এটার প্রবর্তনে প্রমোদ চৌধুরীর ভূমিকা সব থেকে বেশি। তার এই সহজপত্রের মধ্যে তিনি ওই চলিত রীতিতে লেখালেখি করতেন। প্রথম দিকে রবীন্দ্রনাথ নিজে এটাকে পছন্দ করতেন না, বলতেন প্রমোদ এটা করো না, সাহিত্যিক গদ্যের যে স্ট্যান্ডার্ড সেটা নষ্ট হয়। কিন্তু প্রমোদ বাবু বললেন, দেখেন সাহিত্য যেহেতু মানুষের জীবনের দর্পণ, সেখানে মানুষের জীবনের কথা সহজভাবে উঠে আসা কি উচিত না জীবন্ত ভাষায়? বিদ্যাসাগরীয় ঢং তো সবাই বুঝতে পারে না, বা বঙ্কিমীয় গদ্যের যে ঢং বা স্টাইল সবাই তো বুঝতে পারে না। পরে দেখা গেল প্রমোদ বাবুর কথাই সত্য হয়েছে এবং এটাকে মানুষ গ্রহণ করছে। ইনফ্যাক্ট রবীন্দ্রনাথ নিজেও প্রচুর লেখালেখি করছেন চলিত ভাষায়। 1943-এর দুর্ভিক্ষের প্রতিফল ঘটেছে কোন গল্পে? ফসিল, একটি তুলসী গাছের কাহিনী, মৌসুম, পুইমাচা। এটা হচ্ছে 1943-এর দুর্ভিক্ষের প্রতিফলন ঘটেছে মৌসুমে। সিলেবাসে নাই, কখনোই ছিল না, কিন্তু পরীক্ষা আসছে। মহুয়া পালায় বাংলাদেশের কোন অঞ্চলের উপভাষা পাওয়া যায়? ময়মনসিংহ। মহুয়া তোমার বইতে আছে, দিস কানাইয়ের লেখা, অত্যন্ত মারাত্মক একটা কাহিনী। এক কাজ করো, আমার ক্লাস শেষ হইলে এটা একটু তোমাদের বই থেকে পড়ে নিও। মহুয়া ময়মনসিংহের ভাষায় লেখা। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, কার উক্তি? মহাত্মা গান্ধী, সুফিয়া কামাল, শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর। পদে পদে যখন মানুষের পতন আসে তখন পদে পদে ভুল হয়, এটা শেখ মুজিবের কথা, এবং এটা 52 দিনগুলো। এরপরে ন্যূনতম শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? ন্যূনতম, এরপরে ন্যূনতম, ন্যূনতম, ন্যূনতম। আচ্ছা, এটা হচ্ছে তম হবে প্রথমত। প্রথমত ন্যূনতম, এটা ভুল। ন্যূনতমটাও ভুল। ন্যূনতম এটা ঠিক। এটা দেখেন, দেখো লাস্টে হচ্ছে শুধু তম, এটাও ভুল। ন্যূনতম এটা হচ্ছে সঠিক উত্তর, মনে থাকবে। ওকে, এরপর আসো, ভালোবাসাকে অস্ত্রের সঙ্গে তুলনা করেছেন কোন কবি? আহসান হাবিব। কবিতার নাম সেই অস্ত্র। কবিতার নাম হচ্ছে সেই অস্ত্র। সেই অস্ত্র কবিতায় তিনি ভালোবাসাকে অস্ত্রের সঙ্গে কম্পেয়ার করছেন। কিভাবে? তোমরা তো ওই কবিতা পড়ো নাই, তোমাদের সিলেবাসে নাই। ওখানে তিনি বলছেন, আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও, সেই অমোঘ অস্ত্র, যে অস্ত্রের কাছে পৃথিবীর সমস্ত অস্ত্র পরাজিত হয়, যে অস্ত্র উত্তোলিত হলে অন্য সমস্ত অস্ত্র এখানে আর মাথা তোলে না। অর্থাৎ ভালোবাসার দ্বারা পৃথিবীর সমস্ত অস্ত্রকে পরাজিত করা সম্ভব।
যুদ্ধ বিগ্রহ হানাহানি মারামারি সব জায়গায়। এখন যদি ভালোবাসাকে ছড়াই দেওয়া যায় সব জায়গাতে, তাহলে সেখান থেকে ওই যুদ্ধ বিগ্রহটা চলে যাবে, মারণাস্ত্রের অবাধ ব্যবহার চলে যাবে, ভালোবাসার কাছে অন্য সবাই পরাজিত হয়ে যাবে। এটাই বলা হয়েছে এই কবিতার মধ্যে। অলংকারের ধ্বনিকে এক কথায় বলা হয় সিঞ্জন। এটা নুপুরের ধ্বনি নিক্কণ, হাতের ডাক বৃংহতি, আর ঝংকার তো হচ্ছে তোমার সুর, যেটা সুরের ঝংকার বলে। অলংকারের ধ্বনিকে বলে সিঞ্জন। এরপর মনিটরিং শব্দটির বাংলা পরিভাষা কোনটি? পর্যবেক্ষণ, পর্যালোচনা, নিরীক্ষণ, পরিবীক্ষণ। আমরা বলি না যে এটা একটু মনিটর করিস, একটু দেখিস, বুঝিস কি বলছে না বলছে। আমরা প্রায় সময় বলি যে একটু মনিটর করা, মানে দেখা, বোঝা, শোনা। মোটামুটি সবগুলোই এর সাথে যাচ্ছে, কিন্তু মনিটরিং এর পরিভাষা যদি তুমি নাও তাহলে নিতে হবে পরিবীক্ষণ। এরপরে আফতাব সঙ্গীত গ্রন্থের রচয়িতাকে? হাসন রাজা, শীতালং শাহ, লালন সাই, শাহ আব্দুল করিম। শাহ আব্দুল করিম ওনার এটা কবিতা আছে তোমাদের বইতে শুরুতে, এটা সিলেবাসে নাই আবার। আগে কি সুন্দর, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই আগে কি সুন্দর দিন কাটাইতাম যেটা, ইহাই হচ্ছে গিয়ে আফতাব সঙ্গীত রচয়িতার একটা কি বলে, আফতাব সঙ্গীতের রচয়িতাও আব্দুল করিম, আগে কি সুন্দর দিন কাটাইতাম রচয়িতা আব্দুল করিম। তুমি যখন আগে কি সুন্দর দিন কাটাইতাম এটা খুলবা পড়বা, তাহলে দেখবো ওই জায়গার মধ্যে কবি পরিচিতি অংশে বলা আছে তার একটা বইয়ের নাম আফতাব সঙ্গীত। আফতাব সঙ্গীত, গণসঙ্গীত, কালনির কূলে, কালনির ঢেউ, ধলমেলা, এগুলো হচ্ছে তার বইয়ের নাম। সবগুলো গানের বই। তিনি একজন লোককবি। তার বাড়ি কই ছিল বলতো? তার বাড়ি ছিল সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামে, সিলেটের সুনামগঞ্জে। তো এই যে ওই তার বাড়ির পাশ দিয়ে কালনী নদীটা গেছে, ঢাকা থেকে সিলেট রুটে একটা ট্রেন চলে, কালনী এক্সপ্রেস। ওখান থেকেই এই নামটা আসছে আর কি, ট্রেনের নামটা এই কালনী নদী ওই জায়গায়। তো উনি তার বইয়ের মধ্যেও এটা দিয়ে দুইটা নাম আছে, একটা হচ্ছে কালনির কূলে, এটা কালনির ঢেউ। তারপরে ধলমেলা, ধলমেলা হচ্ছে উজানধল গ্রামের পাশে যে মেলা হইতো ওটাকে স্মৃতিচারণ করে লিখছেন। তারপরে আফতাব সঙ্গীত, গণসঙ্গীত, এগুলো তার বই। তোমরা চাইলে ওনার উপর একটা ডকুমেন্টারি আছে, ইউটিউবে পাবা, দেখতে পারো। এর নাম হচ্ছে ভাটির পুরুষ। এই ভাটির পুরুষ দেখতে পারো, আব্দুল করিমকে নিয়ে লেখা। ভাটির, BHATIR, ভাটির, PORUSH, ভাটির পুরুষ। শাকুর মজিদ এটা বানাইছে ডকুমেন্টারিটা। ওখানে উজানধল গ্রামের এলাকার শুকনো মৌসুমের চিত্র আছে, বর্ষার চিত্র আছে, মানে বেশ লম্বা সময় নিয়ে তিনি বানাইছেন এটা। একাধিক সময়ে গিয়ে তিনি ওই জায়গা থেকে ফুটে জানছেন। শাকুর মজিদ হচ্ছে হুমায়ুন আহমেদের সব থেকে কাছের মিডিয়া ব্যক্তিত্ব যারা ছিলেন, তার মধ্যে একজনের নাম হচ্ছে শাকুর মজিদ। বুঝছো? একজন আলোকচিত্রী বা নির্মাতা বলতে পারো তাকে, খুব ফেমাস মানুষ। উনি বানাইছেন এই ডকুমেন্টারিটা। আচ্ছা, এখন আব্দুল করিমকে তো তোমরা চিনো না। আব্দুল করিম সম্পর্কে যদি আমি খুব শর্টকাটে বলি, আব্দুল করিম যখন পাইলেন, 21শে পদক পাইলেন 2007 সালে কি 6 সালে, তখন হুমায়ুন আহমেদ আব্দুল করিমের ব্যাপারে যে মূল্যায়ন দিচ্ছেন, উনি তো 2009 সেপ্টেম্বরে মারা গেছে। সরি, 2008, 9, হ্যাঁ 9 মারা গেছে, 9 সেপ্টেম্বরে। তো তখন হুমায়ুন আহমেদের একটা সাক্ষাৎকারই আছে এই ভাটির পুরুষের ডকুমেন্টারিতে, দেখবো অনেক বড় বড় মানুষের সাক্ষাৎকার আছে, তার মধ্যে হুমায়ুন আহমেদ একজন। হুমায়ুন আহমেদ বলতেছেন যে প্রতি বছর যখন 21শে পদক দেয়া হয়, কারা কারা পদক পেলেন সেই তালিকাটা আমি বেশ আগ্রহ নিয়ে দেখি। খুব খুশি হবার মতো কোনো ঘটনা সাধারণত ঘটে না, কারা কারা পদক পেলেন সেটা দেখে আমি খুব উচ্ছ্বসিত হই না। কিন্তু যে বছর আমি দেখলাম যে করিম সাহেব 21শে পদকটা পেয়েছেন, ওই বছর আমার মনে আছে আমি খুব উচ্ছ্বসিত হয়েছিলাম। আমি বললাম যে বাহ, কি দারুণ, এক যোগ্য লোকটির হাতে সম্মাননার এবার উঠছে। অর্থাৎ আব্দুল করিমের ব্যাপারে এই মূল্যায়ন হচ্ছে হুমায়ুন আহমেদের। হুমায়ুন আহমেদ বলতেছে যে যোগ্য মানুষটি সম্মানিত হয়েছেন। এই ওনার বই হচ্ছে এটা, আব্দুল করিম, ওনারই গান হচ্ছে এটা। তোমরা তো তার গান তো প্রচুর শুনছো, তাকে হয়তো বা কেউ কেউ চিনো। আগে কি সুন্দর দিন কাটাইতাম, বসন্ত বাতাসে সইগো, তাই না? এই গানগুলো তোমরা শুনছো। এরপরে আসো ড্রামা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক, ইংরেজি, ফরাসি, লাতিন? গ্রিক, ড্রামা।
এক বিরাট সত্য, এ বাক্যে সত্য বিশেষ্য, এটা নাউন। এক বিরাট সত্য, মনে রাখবা নাউনকে নাউন দ্বারা এবং অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভ দ্বারা রিপ্লেস করা যায়, মনে রাখো। যদি সেটা নাউন হয়ে থাকে আরেকটা নাউন দিয়ে রিপ্লেস করতে পারবা, এবং যদি সেটা অ্যাডজেক্টিভ হয়ে থাকে আরেকটা অ্যাডজেক্টিভ দিয়ে রিপ্লেস করতে পারবা। আমি দেখাই, যেমন দেখো, সত্য পথে চলে সত্য বলো, বা সত্য পথে চলে সত্য উপলব্ধ করেছি, বা সত্য পথে চলে সত্য দেখেছি, সত্য পথে চলে সত্য দেখেছি। তাহলে দেখো, ভালো পথে চলে ভালো দেখেছি, তাহলে এখানে তুমি সত্যের জায়গায় ভালো দিতে পারতেছো। আবার সত্য পথে চলে সত্য দেখেছি, তাহলে ভালো পথে চলে ভালো দেখেছি। এটা অ্যাডজেক্টিভ ছিল, আর অ্যাডজেক্টিভ দিয়ে রিপ্লেস করতে পারছো। এটাও ছিল অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ দিয়ে রিপ্লেস করতে পারছো। এখন দেখো, এক বিরাট সত্য, এ এক বিরাট সত্য, তাইলে এ এক বিরাট ঘটনা, এ এক বিরাট মাছ, এ এক বিরাট খবর, এ এক বিরাট স্কুল। দেখো, অল আর নাউন্স, মানে তুমি এখানে অনেকগুলো নাউন বসালেও বাক্যটা রিপ্লেস হচ্ছে। আচ্ছা, আবার দেখো, এখানে কি মন্দটা তুমি দেখলে, বা মন্দকে মন্দ বলতে হবে। তাহলে দেখো, মন্দকে মন্দ বলতে হবে। এখন আমি এটাকে বলছি নাউন, তো নাউনকে নাউন দিয়ে রিপ্লেস করা যাবে, ঠিক কিনা? আমি বললাম, ধর আমি বললাম সুমনকে, এ মন্দ অ্যাডজেক্টিভ, তাহলে সুমনকে খারাপ বলতে হবে। আবার ধরো, এখানে সুমনের জায়গায় বললাম একটা খাবারের নাম বলি, মনে করো খিচুড়ি, আর এখানে এসে বললাম সুস্বাদু, খিচুড়িকে কি বলতে হবে? সুস্বাদু বলতে হবে। এখন খেয়াল করো তো, আমি এই যেখানে সুমন লিখলাম, খিচুড়ি লিখলাম, এগুলো নাউন, এটা নাউন ছিল, তাই বাক্যে এখানে নাউন দিয়ে বাক্যটা করা গেছে। মন্দ অ্যাডজেক্টিভ, খারাপ অ্যাডজেক্টিভ, সুস্বাদু অ্যাডজেক্টিভ, তাই এখানে আবার অ্যাডজেক্টিভ দিয়ে রিপ্লেস করা গেছে। নাউনকে নাউন দ্বারা, অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভ দ্বারা রিপ্লেস করা যায়। সব থেকে বড় কথা, মন্দ কে, এখানে কে কিন্তু একটা শব্দ বিভক্তি, তো শব্দ বিভক্তি কার সাথে বসে? শব্দের সাথেই তো বসে। আওয়াজ দাও, শব্দ বিভক্তি কার সাথে বসে? শব্দের সাথে বসে। তো এসব বলতেছে শব্দ বিভক্তি শব্দ বা নাউনের সাথে বসছে, নামপদের সাথে বসছে। তো তাই প্রথমে যদি দেখি, তো মন্দ এটা বিশেষ্য, পরে সুমন বিশেষ্য, খিচুড়ি বিশেষ্য, পরের মন্দ অ্যাডজেক্টিভ, এর জন্য খারাপ অ্যাডজেক্টিভ, সুস্বাদু অ্যাডজেক্টিভ। এটা বুঝছো কিনা বলো? তাহলে এক বিরাট সত্য, আমি যদি এখন বলি এক বিরাট ঘটনা, এক বিরাট মাছ, এক বিরাট খবর, এক বিরাট স্কুল, নাউনকে নাউন দিয়ে করছি। ক্লিয়ার কি না? আওয়াজ দাও একটু, রেসপন্স করো, হ্যাঁ রেসপন্স করো। এখন আসো, খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, এটি কোন ধরনের বাক্য? মিশ্র, যৌগিক, জটিল, সরল। এখন যেটা মিশ্র আমাদের বাংলাদেশের গ্রামারে, সেটাকে আমরা কি বলি? জটিল বলি। অর্থাৎ ইংরেজিতে আমরা যেভাবে পড়ি আর কি, এই যে সিম্পল, কমপ্লেক্স, তারপরে হচ্ছে কম্পাউন্ড, মানে সরল, তারপরে হচ্ছে জটিল, আর হলো তোমার যৌগিক। আমাদের বাংলাদেশে আমরা এভাবেই পড়ি, বাংলাদেশের গ্রামারগুলো এরকম। এই জটিলকে বলছি মিশ্র বাক্য। ইন্ডিয়ান গ্রামারে জটিল আর মিশ্রকে আলাদা করে রাখছে, এটা মনে রাখবা। আচ্ছা, এখন এই বাক্য তো খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, এটা সরল বাক্যে মনে রাখবা একটাই ক্লজ থাকে, কিন্তু এখানে দেখো খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, ডাবল একটা খাঁটি সোনার চেয়ে খাঁটি কি? আমার দেশের মাটি। তাহলে খেয়াল করো, এটা হলো অধীন, এটা হলো স্বাধীন। তো স্বাধীনের অধীনে কোনোদিন সরল বাক্য হয় না, এটা সরল হচ্ছে না। যৌগিক যদি হইতে হয়, দুটো স্বাধীন লাগবে বা মাঝখানে অব্যয় থাকা লাগবে, অব্যয় নাই। সো এটা মিশ্র বাক্য বা জটিল বাক্য। উত্তর এটাও হবে, এটাও হবে। এখন কি করার, দুইটা দিয়ে রাখছে। ইন্ডিয়ান বইতে আবার জটিল আর মিশ্র আলাদা, ওদের গ্রামারে এই জায়গায় আমাদের সাথে কনসেপ্টে সামান্য গোলমাল আছে। চন্দ্রবিন্দু চিহ্নের ভুল প্রয়োগ হয়েছে কোন শব্দে? আঁকা বাঁকা, সাঁতার, কাঁধ, কাঁচ।
সবই ঠিক আছে, শুধু শেষে কাজ হবে না, কাজ হবে। গ্লাস যেটা এখানে কাঁধ, এই যে স্কন্ধ, এটা চন্দ্রবিন্দু হবে, সাঁতার হবে, আঁকা বাঁকা দুইবারই হবে, কিন্তু এখানে হবে না, দরকার নাই কিন্তু দিছে। তো দরকার নাই কিন্তু দিছে মানে ভুল প্রয়োগ বা অপপ্রয়োগ, বুঝছো? আমি ঠিক চিহ্নটা এই দিক দিয়ে দিলাম যাতে তুমি বুঝতে পারো। দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার শব্দগুলোতে নত্ব বিধান প্রযোজ্য নয় সমাসবদ্ধ শব্দ হওয়ার কারণে। বেগম সুফিয়া কামালের কাব্য গ্রন্থ নয়, কুহু কেকা, এটা সত্যেন্দ্রনাথ দত্ত রচিত কুহু কেকা। অব্র আবির, বিদায়রতী, কুহু কেকা এগুলো। আর মায়া কাজল, কেয়ার কাটা, সাজের মায়া সবগুলো সুফিয়া কামালের লেখা। এরপরে আসো কেচে গন্ডোষ দ্বারা বোঝা নতুন করে আরম্ভ করা। আমরা বলি কাজটা মাঝখানে আইসা তুই নষ্ট করে দিলে, আবার কেচে গন্ডোষ করা লাগবে, মানে নতুন করে আবার শুরু করা লাগবে। এনডি শব্দের অর্থ কি? এটা হচ্ছে চাষার দুঃখ নামে একটা লেখা আছিল রুকেয়ার, ওটা এখন আর নাই, এখন তোমাদের বইতে আবার নতুন লেখা আসছে গৃহ। তো এনডি এটা চাষার দুঃখ যখন ছিল তখন এটা আসছে আর কি। এনডি মানে মোটা খাদি কাপড়, বাটিক করা কাপড়, জামদানি তাঁতের কাপড় না, মোটা রেশমি কাপড় যেটা, এটা কি বলা হয়? এনডি। রেশম আছে না, রেশম, রেশমের গুড়ি থেকে পাওয়া যেটা এনডি, এটাকে বলা হয় মোটা রেশমি কাপড় যেটা, তার নাম হচ্ছে এনডি। এটা এখন আর পাওয়া যায় না, বুঝছো? এই পৃথিবীতে এক স্থান আছে কবিতায় কোন চারটি নদীর নাম পাওয়া যায়? কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা, জলাঙ্গি। এরপরে ধলেশ্বরী, পদ্মা, সন্ধ্যা, জলাঙ্গি। এরপরে হচ্ছে তোমার ধলেশ্বরী, কর্ণফুলী, পদ্মা, ধানসিঁড়ি, জলাঙ্গি, কর্ণফুলী, সন্ধ্যা, ধানসিঁড়ি, ধানসিঁড়ি আছে, কর্ণফুলী, ধানসিঁড়ি, কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা, জলাঙ্গি, এগুলোর নাম আছে। আবার জলাঙ্গি কথার অর্থ বাংলাদেশকে বোঝায়, জলঙ্গে যার তারা বলা হয় জলাঙ্গি, ওই অর্থে এটা বহুব্রী সমাস, বাংলাদেশ। একটি উপমেয়ের একাধিক উপমান পদ থাকলে কি বলা হয়? লুপ্ত উপমা, রূপক, পূর্ণোপমা, মালোপমা বলা হয়। এটা তোমার ছন্দ থেকে আসছে, আবার সমাসের কথাও বলা যায়। এরপরে উক্তি শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? বচ যোগ কয়েতি, বচ যেখানে আছে সেটা, এই যে বচ যোগ কয়েতি, এই যে এটা উক্তি বা উক্ত, যেটা বলা হয়েছে সেটা কথা। তো উক্তি বা উক্ত, এই উক্তি মানে কথা, এই কথার আরেক নাম হলো গিয়ে বচন, সেই জন্য মূলে হচ্ছে তোমার প্রকৃতিতে বচ। দুর্নিবার শব্দের সমার্থক শব্দ কোনটি? অনিবার্য, বারবার, অনুসার, তুরঙ্গ। দুর্নিবার অনিবার্য, দুর্নিবার এর সমার্থক পুরোপুরি সমার্থক না, তবে নেওয়া যায়। অনিবার্য মানে যেটা তুমি ঠেকাইতেই পারবা না, হবেই হবে। আর দুর্নিবার মানে অতি কষ্টে ঠেকানো যায়, তো সেই অর্থে এটা নিলাম আর কি। আর বারবার, অনুসার, তুরঙ্গ কাছাকাছি না, একই গোত্রের শব্দই না। বিড়াল প্রবন্ধে পরম ধর্ম বলতে বোঝানো হয়েছে পরোপকার, ধৈর্য, জ্ঞানার্জন, পরমত সহিষ্ণুতা। বিড়াল এটা হলো তোমার বঙ্কিমের একটা লেখা, তো ওই জায়গায় পরোপকার যেটা, এটাকে বলা হয়েছে পরম ধর্ম। তোমাদের যে সিলেবাসে না, এটা পড়ার দরকারও নাই, বইতেই নাই এখন। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে পড়তেন? আইনে পড়তেন উনি। এরপরে সমাজের উচ্চ মঞ্চে বসেছে সংকীর্ণ বাতায়নে, পংক্তিটি দিয়ে রবীন্দ্রনাথের কোন মনোভাব প্রকাশ পেয়েছে? জ্ঞানের অভাব, ঔদ্ধত্য, উদাসীনতা, ব্রাত্যজন থেকে বিচ্ছিন্নতা। বলছে আমি, এটা ঐকতান কবিতা, ঐকতান কবিতাটা আগে ছিল এখন নাই। বলছে আমি যেহেতু একটু ধনী মানুষ ছিলাম, জমিদার ছিলাম, সাধারণ মানুষের সাথে আমি ওইভাবে মেশবার সুযোগ পাই নাই, আমার লাইফ আমাকে ব্যারিয়ারে আটকায় রাখছিল। এর মানে ব্রাত্যজন, সাধারণ মানুষ যারা, ব্রাত্যজন মানে একদম সাধারণ মানুষ, তাদের থেকে আমি দূরে ছিলাম, বিচ্ছিন্ন ছিলাম। তাই রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কুসুম, কোমল, পদ্মাসন, তেপান্তর, জ্ঞান বৃক্ষ। রূপক কর্মধারয় সমাস হচ্ছে এখানে যেটা আছে তার মধ্যে একমাত্র জ্ঞান বৃক্ষ যেটা, এটা রূপক, অভেদ কল্পনা হয়েছে। তিন প্রান্তরের সমাহার, তেপান্তর এটা দ্বিগু, পদ্মাসন, এরপরে কুসুম কোমল, এটা পদ্মাসন যদি তুমি বলো, পদ্মাও না আসনও না, কি বলে, পদ্মা না আসন বোঝায়, সেক্ষেত্রে তুমি যদি নাও এটা পরবর্তী অর্থবোধন ধরে নিতে পারবা, এটাকে কর্মধারে ধরতে পারবা। কুসুম কোমল তো উপমান কর্মধারে বোঝাই যাচ্ছে। এখন পদ্মার ন্যায় আসন বলা যায় না, পদ্মার মতো আসন মিলছে না, উপমিত হইলে এটা বেশি ভালো হয় কর্মধারের ক্ষেত্রে, আবার সাধারণ কর্মধারে ফেলা যাবে। এরপরে হলো তোমার শুদ্ধ মানান কোনটি? অপরাহ্ন, প্রথমটাই নিচে আছে, নিচে থাকার কারণে এটাই শুদ্ধ। এটা যেটা হ তারপর নিচে তার, এটা মূর্ধন্য, ঠিকই আছে। অপরাহ্ন র থাকার কারণে মূর্ধন্য হবে। আর বাকিগুলো নিষ্ফল, মূর্ধন্যস্য হবে, নি থাকলে মূর্ধন্যস্য হয়, পরিণাম মূর্ধন্য হবে, দুর্নীতির দল নিচে রস্যকার হবে। খয়ের খা বাগধারার অর্থ কি? চাটুকার, তেলবাজ এক শ্রেণীর মানুষ, তাদেরকে বলা হয় খয়ের খা।
এরপরে হচ্ছে তোমার যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি বাকি ধরো। ঘটনা শুনে রাখো, গোল্লায় যাও সাপ খেলায়। ঘটনা শুনে রাখো। যৌগিক ক্রিয়া মানে হচ্ছে অসমাপিকা, অসমাপিকা প্লাস সমাপিকা, এই দুটোকে যদি একসাথে করো তখন সেটাকে বলা হয় যৌগিক ক্রিয়া। পরাংমুখ শব্দের শুদ্ধ উচ্চারণ পরাম না, পরাংমুখ। আমার দিতে হবে পরাং পরাংমুখ, মানে এটা। কৃত প্রত্যন্ত শব্দ বাঙালি, জেলে, বক্তব্য, নবীন। কৃত প্রত্যয় হচ্ছে ধাতুর সাথে যদি বসে তাহলে বচ, এখানে ধাতু, এখানের বচ হচ্ছে ধাতু। নবীনের নব ধাতু না, জেলে জাল ধাতু না, বাঙালি ধাতু নাই, কিন্তু বক্তব্যে ধাতু আছে। একই সঙ্গে উত্তরে দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? যৌগিক স্বর বলে। যৌগিক স্বর বলে। যেমন আমি লাউ পছন্দ করি, লাউ কথার মধ্যে একটা হলো আ, একটা হলো উ, আউ। তাহলে যদি দুইটা স্বর একসাথে আসে তখন সেটাকে বলা হয় যৌগিক স্বর। একই সঙ্গে উচ্চারণে দুটি মিলিত স্বরধ্বনি যেটা, সেটাকে যৌগিক স্বর বলে। তো এই ছিল তোমাদের সাথে আলোচনা, কথাবার্তা। আমরা শেষ করব, একদম শেষ প্রান্তে আসছি। তোমাদের কোনো প্রশ্ন আছে থাকলে একটু করো, ভাইয়া বিদায় নিব ইনশাল্লাহ। আর শেষ মুহূর্তে অতিরিক্ত কোনো অ্যাডভাইস নাই, শুধু একটা দরকারি কথা বলি। খুব সম্ভবত সব থেকে ভাইটাল টাইমেরও ভাইটাল পয়েন্টে তোমরা এখন চলে আসছো। সামনে গুচ্ছের পরীক্ষা, রাজশাহীর পরীক্ষা একটা গেল, এটা রেজাল্ট মনে হয় নাই। যেটা রাজশাহীর পরীক্ষাটা কবে হয়েছে? 22 তারিখে যেটা হলো না, 19 তারিখে, 19-এ। এটা রেজাল্ট তো এখনো হয় নাই, সামনে হবে। আর সামনে গুচ্ছের পরীক্ষা মনে হয় কত, 2 তারিখে। তো সবকিছু মিললে তোমরা খুব গুরুত্বপূর্ণ সময়েরও শেষ প্রান্তের দিকে চলে আসছো। কথা ওইটাই, আল্লাহরে বেশি বেশি ডাকো। ওকে। আচ্ছা, আমি প্রশ্ন করেছিলাম গুরুত্বপূর্ণ কোনো কথা থাকলে জিজ্ঞেস করতো, তখন আমাকে বলছে আমার বাসা কোথায়। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেড়াইতে আসবি ঢাকায়? আচ্ছা ভাই, এক্সামে বাংলা আনসার করলে কি সাবজেক্ট পাবো? এটা তুমি এক কাজ করবা, সেন্সিটিভ ইস্যু। তুমি চাইলে এটা ইয়েতে দেখতে পারো, ওয়েবসাইটে যদি সার্কুলার আছে ওখানে। আর যদি তুমি এমনিতে দুর্বলতা মনে করো, যদি তোমার মনে হয় যেটা অ্যান্সার করলে তুমি বেশি নম্বর পাবা, যেটা অ্যান্সার করলে তুমি বেশি নম্বর পাবা, ধরো বাংলা এবং ম্যাথ, এর মধ্যে আমি বাংলা করলে বেশি পাবো, সুতরাং বাংলা করবা। কারণ তোমার এখন শেষ মুহূর্তের টিকাটাই হচ্ছে একটা বড় ধরনের কোয়েশ্চেন, তাই না? সো যেখানে তোমার নম্বর বেশি আসবে আমি বলবো তুমি সেটা অ্যান্সার করবা। আর কিছু? সমাসের গুরুত্ব কতটা? ভালোই, খারাপ না, পড়া যায়। আমার নাম কি? আচ্ছা, ভালো প্রশ্ন। আমার নাম কাউসার, কাউসার আহমেদ। তাহলে আমরা কি শেষ করতে পারি? ভালো থাকো, সবার জন্য দোয়া করি, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।